আচ্ছা মা, আজকে একটা সত্যি কথা বলো তো, আমি কি তোমারই পেটের সন্তান? হ্যাঁ। কেন সন্দেহ হচ্ছে তোর? না, সন্দেহ হবে কেন? আমি এমনি তোমাকে জিজ্ঞেস করলাম একটা কারণে। আরে কি এমন কারণ যে হঠাৎ করে এরকম হাতধারিত প্রশ্ন আমাকে করে বসলি? না, তোমাকে আর আজকের পর থেকে মা বলে ডাকবো না, ঠিক করেছি। কে রে রায়হান? তোর কি মাথা এলোমেলো হয়ে গেল নাকি? হঠাৎ এসব হাবল তাবল কথা বলছিস আমাকে? মা, তাহলে আগে সত্যি করে বলো, আমি কি তোমার পেটের সন্তান, নাকি তোমরা আমাকে অন্য জায়গা থেকে নিয়ে এসে পুষিছো? কোনটা? সত্য কথা বলো। দেখ রায়হান, সন্তান তো সন্তানই, এর কোনো বিকল্প নেই। এটা পেটের সন্তানই কি আর পুষ্ণ সন্তানই কি? তবে আমার মনে হয় কি জানিস, তোকে মনে হয় কেউ সঠিক ইনফরমেশনটা বলে দিয়েছে, তাই না? হ্যাঁ, এইটা কোনো মাধ্যমে আমি জানতে পেরেই তোমাকে বারবার এত প্রশ্ন করছি। তাহলে কি তাই আমি তোমাদের প্রশ্ন সন্তান? হ্যাঁ, তুই আমার পুষ্ণ সন্তান। তবে কি তুই কোনোদিন বুঝতে পারছিস যে তুই আমার পুত্র সন্তান? তোকে কি আমি সেভাবে মায়ের অপব্যবহার করছি কখনো? তোকে তো মায়ের মতোই যত্ন দিয়ে ছোট থেকে লালন পালন করে আজ এত বড় করছি। আজকে তুই ভার্সিটিতে পড়াশোনা করিস, তো হঠাৎ যখন জেনেই গেছিস, তাহলে কি করবি বল? আচ্ছা, বাবা তো মারা গেল, কিন্তু সত্যি করে বলো তো, তোমার কি সমস্যা ছিল যে কোনোদিন তোমার সন্তানাদি তোমার পেটে হলো না? বাবারে, এদিকে তোর বাবাও দ্বিতীয় অক্ষম ছিল, এদিকে উপর আল্লাহর হাতের সবকিছু। চাইলেই তো সবকিছু হয় না, কারোর আশা পূরণ হয়, আবার উপর আল্লাহ কারোর আশা পূরণ করে না। এটাই তো বিধির খেলা, তাই না? আচ্ছা, এই বয়সে কি সম্পর্কটা কি ঘোরানো যায় না? গিয়ে তুই কি বললি রে রায়হান? তোর মাথায় ঠাডা পড়বে, কি বললি তুই? দেখো, রাগ করো কেন? একটু ঠান্ডা মাথায় কথা বলো। আমি চাইছিলাম যে কোনোদিন তোমার সন্তানাদি হয়নি, এইটা যদি তুমি আমাকে ব্যবহার করে পূরণ করতে, অবশ্যই তোমার সন্তানাদি হতো। আমি সেইটা বলছি আর কি। ও, তা কেমন করে শুনলি দেখি? আরে বোঝো না কেন? বাবা যেভাবে ইতিপূর্বে চেষ্টা করে গেছে, সেভাবে আমি একটু ট্রাই করতাম। আচ্ছা রায়হান, তুই কি সুস্থ আছিস নাকি অজ্ঞানে কথা বলছিস? আমি তো কিছুই বুঝলাম না, কি সব বেরোচ্ছে তোর মুখ দিয়ে? দেখো, আমাকে ছোট থেকে অনেক বড় করছো তুমি, লেখাপড়ায় সুশিক্ষিত করছো। আর আমারও কিন্তু একটা দায়িত্ব আছে তোমার প্রতি। বাবা ইতিপূর্বে তোমাকে যেভাবে চেষ্টা করে গেল, আমি ঠিক সেইভাবে একটু ট্রাই করে দেখতাম। অবশ্যই হতো, কারণ এখানে বাবারই দোষ ছিল, আমি জানি তোমার কোনো দোষ ছিল না। আর তুমিও হুষ্টপুষ্ট নাদোষ নদোষ কোল ভরা মা। তুমি তো দারুণ চেহারা, সুন্দরী, একদম সুন্দরী। তুমি আর পাঁচটা মেয়ের মতো নও। আর আমি চাই কি, ইতিপূর্বে তোমার আর কোনো সন্তানাদি নেই, এক আমি ছাড়া। তো আমাকে নিয়ে তুমি যদি বাকি জীবনটা পার করতে, সেইটা আর কি। আচ্ছা রায়হান, বল তো দেখি, তুই কি কোনো বিকল্প কিছু আমার কাছ থেকে চাইছিস? আরে আমি তো তোকে নিয়েই আছি, তো হঠাৎ এরকম উল্টাপাল্টা প্রশ্ন করছিস কেন? আসলে তুই আমাকে কি বলবি, কি বলতে চাইছিস, সত্য করে বলতো। আসলে আমি ঠিক করেছি কি জানো, জীবনে কখনো বিয়েই করব না। কেন? আরে তুমি আসো না, তোমাকে নিয়ে বাকি জীবনটা পার করে দেব। কি বলো? ও, তাই? তো সেটা কেমন করে? আচ্ছা, আমার আগে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি তো জীবনে কোনোদিন এই সংসার ধরে রেখে বিয়ে শাদী করলে না, তো তোমার এই রূপ যৌবন তো একদম বৃথা যায়। তাহলে তো তোমারও জীবনে একটা পুরুষ মানুষ দরকার, তাই না? তো সেই জায়গায় যদি আমি থাকি, তাহলে কি তোমার কোনো অভিযোগ আছে? না, একদম না। আমি তো তোকে ধরেই আছি। তবে সেটা তুই কিভাবে চাইছিস, আমি এইটা বলতো। এত এনিয়ে বেনিয়ে বলিস কেন, সোজা করে বল। দেখো, বাবা মারা যাওয়ার পর থেকে তোমাকে আমি বেশ ফলো করে আসতেছি। তোমার রূপ যৌবন চেহারা, তুমি এই যে হাঁটা চলাফেরা করো আমার সামনে দিয়ে, তোমার উরু উরু মেদ কোমর, এত সুন্দর তোমার চেহারা চাহনি, কত সুন্দরী তুমি রমণী। আর তোমাকে রেখে আমি কেন অন্য মেয়েকে বিয়ে করব? তো আমি বলতেছিলাম কি, বাবার পেনশনের টাকায় তো সংসার চলে যায়। আর এদিকে আমি যদি লেখাপড়া শেষ করে একটা চাকরি বাকরি পাই, তাহলে তুমি আর আমি মহা সুখে দিন যাপন করতে পারবো। আর আমি জীবনে কখনো বিয়েই করব না, যদি তুমি আমাকে সেই সুযোগটা দাও আর কি। তোমার কোনোদিন সন্তানের অভাব হবে না, আমি বছরে বছরে একটা করে সন্তান দেব। তুমি তো বাবার কাছ থেকে জীবনে কিছুই পাইলে না, তাই তো আমাকে পুষেছো, তাই না? তুই কি সত্যি আমাকে সন্ধান দিতে পারবি? হ্যাঁ, তুমি যদি চাও, একবার ট্রাই করে দেখোই না। আমি জানি 100% হবেই। মোর জ্বালা। আচ্ছা রায়হান, তাহলে তুই বাড়িতে কবে আসছিস আগে তাই বল। আরে আমি তো তোমার কথার অপেক্ষায় চেয়ে আছি। তুমি যদি বলো, আমি আজকেই রাতে ট্রেনে গাড়িতে উঠবো। বলো না। রায়হান,
সত্যি কি তুই আমাকে পছন্দ করিস? মানে আমার সমস্ত কিছু দেখে কি তোর ভাল লাগে, পছন্দ হয়? কিছু করতে মন চায় তোর? দেখো, আমি যেদিন থেকে জানতে পেরেছি যে আমি তোমার পোষা সন্তান, সেদিন থেকেই ঠিক তোমাকে নিয়ে আলাদা একটা চিন্তা ভাবনা করা শুরু করছি। তোমাকে জল্পনায় কল্পনায় অনেক কিছু চিন্তার পাহাড় বাঁধছি। তোমাকে নিয়ে সংসার করব, তোমাকে নিয়েই করব, সেই করব। বুঝতে পেরেছো? কিরে রেহান, তলে তলে এত দূর? হ্যাঁ, বলিস কি? আমাকে নিয়ে এই সমস্ত চিন্তা ভাবনা তোর কবে থেকে আসলো? আর এতদিন বলিসনি কেন রে? আমি তো অনাহারে আছি। আমি কি করে যে মা হয়ে তোকে এই কথাটা বলে, তুই বুঝিস না এটা? আরে বাবা, আমিও তো তোমাকে বলতে সাহস পাচ্ছিলাম না, তাই তো এতদিন বলতে পারিনি। দেখ রেহান, এতদিন আমি বেগুনের বর্জায় ছিলাম। তাহলে তুই কি তোর বাবার মতো আমাকে ঠিকঠাক মতো চালাতে পারবি তো? আরে তার সে বেশি না দিতে পারলে আমার টাকা ফেরত যাও, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম। তাই নাকি? তাহলে বাবা তুই আজকে টেনে চলে আয় না। আমার আর দর্শ হয়েছে না জানিস। তোর কথা শুনে আমার কি ভালো লাগতেছে। এটা কি শোনালি আমারে? দেখ, আমি কত কষ্টে অনাহারে আছি, দিন কাটাচ্ছি। এটা তো আমি কাউকে বলতে পারি না রে বাবা। আর তুই যখন আজকে নিজের থেকে এটা বলছিস, আর আমাকে দেখে যখন তোর এতই পছন্দ হয়েছে, ভালো লাগছে সবকিছু দেখে, তাহলে আর দেরি নয়, তুই আজকে টেনে চলে আয়। দেখ, কালকে থেকে আমাদের জীবনযাপন উল্টাপাল্টা শুরু, বুঝতে পারছিস? আমি তোর কথাতে খুশি হয়ে তোর সঙ্গে এই যে কথা বলতেছি, আসলে এতদিন তো ছেলে রূপে কথা বলছি, এখন থেকে আর ছেলে নয়। বুঝতে পারছিস? সম্পূর্ণটা উল্টে। কারণ তুই তো আর আমার পেটের সন্তান না। তোর সঙ্গে এটা করা যেতেই পারে, কোনো প্রবলেমই না। তুই শোন, তোর সঙ্গে কথা বলতে বলতে আমার কি হয়েছে জানিস? কেন, কি হয়েছে? নদীতে জোয়ার উঠছে। সবকিছু যেন এলোপাতাড়ি হয়ে যাচ্ছে। তাই নাকি? বলো কি? তাহলে শোনো, আমি কিন্তু আজকেই রাতে ট্রেনে চলে আসতেছি, এখনই আমি সবকিছু গোছগাছ করে নিচ্ছি। তুমি তৈরি থেকো। শোন ভাইহান, তাহলে ওই যে আমার যে কাজের বিটি আছে, ওকে আমি ছুটি দিয়ে দিলাম কিন্তু 1 মাসের। কেন? ওকে ছুটি দিলে রান্না বান্না করবে কে? আরে রান্না বান্না আমি তোকে নিজ হাতে করে খাওয়াবো। আর ও থাকলে আমাদের দুজনের চলাফেরার সমস্যা হবে, বুঝিস না? তোকে তো আমার বাড়িটার মধ্যে যখন একলা পাবো, অনেক কিছু কখন কি তোর মনের মধ্যে চাইবে, নতুন নতুন জীবন শুরু করতে যাচ্ছি, বুঝিস না এটা? আমাদের মধ্যেও খানা খাই ডিস্টার্ব হয়ে দাঁড়াবে। এই জন্য ওকে তাড়াই দিচ্ছি। নিজ হাতে তোকে সবকিছু আদর যত্ন করে খাওয়াবো। বুঝতে পারলি? ও, এই কথা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে বিদায় করে দাও। আচ্ছা রেহান, তোর কি আমাকে শাড়ি পরে দেখতে ভালো লাগে না সালোয়ার কামিজ পরে দেখতে ভালো লাগে, কোনটা? শোনো, তোমাকে ওই মার্বেল জর্জেট শাড়ি পরে দেখতেই ভালো লাগে, কারণ ওটা পরে থাকলে অনেক কিছু আমি অনুভব করতে পারি, দারুণ লাগে তোমাকে দেখতে। বোঝো না তুমি এটা? আচ্ছা, তুই যখন যেভাবে আমাকে দেখতে চাইবে, সেইভাবে আমি তোকে সাজুগুজু করে নতুন নতুন ড্রেস পরে তোকে দেখাবো। তুই যেন খুশি থাকিস, আমাকে দেখে যেন মুগ্ধ হোস, এখন থেকে আমি তাই চাইবো। আসলে তোকে খুশি করাটাই এখন আমার কাজ। আর দেখ, যখন বাড়িতে আসবে, আমার সঙ্গে ওইটা করতে যাবে, আমার আসলে এক রাতে 2 থেকে 3 বারের ছাড়া হবেই না। কারণ তোর বাবা ওই একবারেই করে সে আর করতে চাইতো না। মানে তার বিয়েই হতো না, তার শরীরটাই চলতো না, সে অসুস্থই থাকতো। দেখ না, সকালে চলে গেল। আর তুই তো একদম তাগড়া জোয়ান ছেলে আমার। তুই আমাকে রাতে 3 বার 4 বার 5 বার নেই, যখন আমার কাছে চাইবি আমি তখনই তোকে। আরে আমারই তো ভালো, আমি তো চাই যেন সব সময় তোকে দিয়ে রাখি। আর তুই তো চ্যাংড়া মানুষ, তুই তো অবশ্যই পারবি। আর আমি জানি না, তোকে হাতে করে লালন পালন করছি। তোর এটা তো বেশ অনেক মোটা সুন্দর আছে, আমার খুব ভালোই হবে জানিস। এই জন্য তো আমি খুশি, একদম অথুল্ল হয়ে গেছি খুশিতে রে বাবা। তুই তাড়াতাড়ি চলে আয়। আর বাড়িতে আসার পরে আর ছেলে আর মায়ের সম্পর্ক কিন্তু থাকবে না, এটা মনের জন্য থাকে। ভুল করেও আর আমাকে মা রাখবে না, তাহলে এটা পাপ হবে। তোকে আমি ডার্লিং বলে ডাকবো, তুই আমাকে সোনা বলে ডাকবি, পাখি বলে ডাকবি। যখন তোর যে ভাষায় ডাকতে মন চাইবে, তুই তাই ডাকবি। আর আমি সেটাই মেনে নেব। আমার যে এখন কি ভালো লাগছে জানিস। তুই তাহলে চলে আয়, তো রাখি এখন। আচ্ছা ঠিক আছে, রাখো। কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি গোছগাছ করে আজকের রাতে ট্রেনে রওনা হব। তো ঠিক আছে, বাই বাই। ওকে, চলে আসো, বাই। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।
ততক্ষণে সবাই ভালো থেকো, নিজের যত্নে নিও। আগামীকাল আবার সুন্দর ভিডিও নিয়ে আসছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাবি, এই আমি চলে আসার পর কি তোমার কিছু কেউ জিজ্ঞাসা করছিল? না রে সেরা, কে জিজ্ঞাসা করবে? কিচ্ছু কেউ আমায় বলেনি। তুই ভয় পাস কেন এত? শোন, ওই রাত্রি প্রত্যেকদিন যেভাবে আসিস ওইভাবে আর আসবি না। একজন আমারে অবশ্যই জিজ্ঞাসা করছে, আমি তোরে বলতে চাইনি। তুই যখন এত করে বলছিস, তখন শোন, ওই যে আমার মেজো ভাই আছে এখানে, মেজো ভাসুর, আমার এই বাড়ির মধ্যেই থাকে। ও আসতে লেগে তুই যখন রাত্রি আমার জানলা দিয়ে বের হয়ে যাওয়ার সময় লাফ দিছিলি, তখন ও একটু বুঝতে পারছিল। আমাদের জিজ্ঞাসা করছে যে ওইটা কে, এদিক দিয়ে গেল, চিনলাম না তো। তখন আমি বলছি যে ও আমার বাড়িতে আসছিল, ও আমার ভাই হয়। হ্যাঁ ভাবি, তাহলে ওই জানলার গ্রিল লাগানোর পর তখন আর কোন দিক দিয়ে আপনার বাড়িতে যাব বলেন না? দের পাগলা সেরা, এই শোন, ওই জানলার গ্রিল কি সহজে আমি লাগাইতে দিই নাকি? তোর ভাই যতদিন বাইরে থেকে বাড়িতে আসবে না, অতদিন ওই গ্রিল অমনেই থাকবে, তোর জন্য উন্মুক্ত থাকবে, বুঝতে পারলি? তোর যখন মন চাইবে, আমি যখন তোকে আসতে বলবো, তখন তুই ওদিক দিয়ে উঠে আসবি। আবার যখন হয়ে যাবে ওদিক দিয়ে বের হয়ে চলে যাবি, বাস। এটা তো কেউ মাইন্ড করতেছে না, কিন্তু সমস্যা হচ্ছে কি, সদর রাস্তা আর হচ্ছে ওইটা হচ্ছে আড়াল বাড়ির পিছন সাইড, এটাই হচ্ছে সমস্যা, বুঝতে পারছিস? আচ্ছা ভাবি, এত সুন্দর তোমার সুযোগ থাকা সত্ত্বেও তুমি কেন ওই 4 দিন 5 দিন পর পর আমায় ডাকো, এইটা বলো তো আগে। এই ছোকরা, এই শোন, তুই কি এখন ছোট আছিস? তোরই তো ছোট ছোট বলে আমি দেওরা দৌড়া বলে পাগল হয়ে যাই। শোন, তুই তো এখন ছোট নেই, তুই তো এখন বড় হয়ে গেছিস, অনেক কিছু বুঝিস, আর তোর ওইটা না হচ্ছ মোটা অনেক বড়। শোন, তোর ভাইরও এরকম না, বুঝতে পারলি? আমি আসলে, তুই একটা দিন যেদিন থেকে যাস না, আসলে আমি সুস্থ থাকি না রে। আমার আর ভাল লাগে না, ওই 2-3টা দিন আমার আর চলাফেরা কোনো কিছুতে ভালো মনে বসে না, ভালো লাগে না। তখন ওই জন্য 4-5টা দিন মাঝখানে একটা গ্যাপ দিয়ে তারপরে তোরে আবার ডাকি। কারণ যখন আমার মন চায় তখনই তো তোরে স্মরণ করি, তোরে ফোন করি। তার আগে তো আর ফোন করি না। শোন, প্রত্যেকদিন আসলে তোরটা আমি নিতে পারবো না রে। কেন পারবে না ভাবি? তোমার সমস্যাটা কি? তুমিও তো দেখতে শুনতে বেশ হুষ্টপুষ্ট মোটা সোটা একদম কোল ভরা আমার ভাবি। আর আমারটা এত হয়ে গেছে যে তুমি এইভাবে আমাকে বলছো, লজ্জা দিও না তো। আমি এবার কি এমন হয়ে গেছি যে তুমি পারো না? এটা একটা লজ্জার কথা না? হায় রে দেওরা, তুই যদি আমার জায়গায় তুই হতি তাহলে তুই বুঝতি মাসের কয়দিন যায়, বুঝতে পারলি? কারণ তুই তো তোর মতো করে চলে যাস, আমারে তো একদম যাতায়াত বাহানায় করে চলে যাস। কিন্তু পরে যে আসলে আমারও ভাল লাগে তখন, পরে যে কি হয় রে, এইটা তোরে আমি আসলে বুঝাইতে এখন পারতেছি না। আমার জায়গায় তুই হলে তুই ঠিকই বুঝতে পারলি, বুঝতে পারতি, বুঝতে পারছিস? এই জন্য এই কথা জিজ্ঞাসা করি না। আমার যা হয় তা তো হয়, কিন্তু আসলে নিতে মন চায় বা তোকে আমার বাড়িতে ডাকতে মন চায়, তোর মুখখানে এক নজর না দেখলেও আমার ভাল লাগে না রে। তোর প্রেমে পড়ে গেছি, এই জন্যই তো তোকে ডাকি। আর তুই আসিস বলেই তো, তোর ভাই বিদেশ আছে, তাতে কি হয়েছে? আমার তো কোনো প্রবলেম হয়ই না। শোন, কালকে আসার সময়, কালকে তুই আসবি, অবশ্যই রাত্রে আসবি, তবে আসার সময় আমার জন্য কিছু জিনিস নিয়ে আসিস তো। সেটা কি নিয়ে আসতে হবে ভাবি, বলো? না, তেমন কিছু না। এই শোন, ওই যে আমার ঠান্ডা লাগেছে তো, খুশখুশি কাশি হচ্ছে গলার মধ্যে, ডাক্তারের কাছ থেকে একটু বলে ওষুধ নিয়ে আসিস তো। আমি আবার, শোন, তুই যখন আসবি রাত্রে, ওই বেশি বেশি ওই কাশি কাশি হলে পারে, তখন এটা মানুষ বুঝে ফেলে, বুঝতে পারলে? তুই তো থাকিস, তখন তো আর কোনো আওয়াজ হয় না, কোনো কিছুই হয় না, মানুষ বুঝতে পারে না, নিশ্চুপ আসিস, নিশ্চুপ চলে যাস। আর আমার খাটটাও তো স্টিলের খাট, কোনো শব্দ হয় না, ক্যাচর কোচর এই সমস্ত কিছু নাই। এই জন্য বলতেছি যে আমার ওই ঠান্ডার একটু, মানে গলার মধ্যে চুলকানি, খুশখুশি হয়েছে, ঠান্ডার ভাব, বুঝছিস? গায়ে হালকা জ্বর, একটু ওষুধ নিয়ে আসিস। আচ্ছা ভাবি, তা না হয় নিয়ে আসবো, কিন্তু আমি একটু প্রবলেম ফেস করতেছি কি জানো? তোমার ওই মেজো ভাসুর, ও যেহেতু একটাবার আমাকে দেখে ফেলছে, তো ও যদি আবার কখনো ওত পেতে থাকে আমাকে ধরার জন্য, তখন কি হবে? আরে দেওরা, তখনকারটা তখন দেখা যাবে। আমি তো তোর ব্যাপারটা একদম ম্যানেজ করে নিছি রে। ও আর কিছু বলবে না। হঠাৎ যদি তুই যখন জানালা দিয়ে বের হয়ে যাবে, তখন যদি কেউ দেখে ফেলে বা আমাদের ভাসুরটা তোকে দেখেই ফেলে, তখন যদি কিছু জিজ্ঞেস করে, তুই নিজের থেকে কিছু বলবি না। ও যদি জিজ্ঞেস করে তাহলে বলবি যে আমি ভাবিদের বাসায় গেছিলাম, ভাবিটা একটা ওষুধ নিয়ে আসছিলাম, তো আমাকে বলছিল এই জন্য। তাছাড়া আর কিছু বলার দরকার নেই, বাকিটা আমি সামলে নেবো, বুঝতে পারলি? তুই এই নিয়ে কোনো টেনশন করিস না। তুই চুপচাপ আসবি, তোকে আমি ম্যানেজ করে দেব। কারণ যেহেতু তোর দরকার চেয়েতে আমার দরকারটাই তোকে বেশি, বুঝতে পারলি? বুঝিস না এটা আমার কেমনই? হ্যাঁ,
আচ্ছা ভাবি, এইটা করলে কেমন হয় বলো তো? মানে তুমি বাইরে কোনো কিছু কেনাকাটা করছো, সেটা যদি আমি নিজে বহন করে তোমার বাড়িতে তোমার সাথে যাই দিয়ে আসি, তাহলে তোমার ফ্যামিলির লোকজনও বুঝলো যে এই ছেলেটা আসে, কোন মানে ওকে সাংসারিক কাজকর্ম অনেক কিছু সাহায্য করে, তাহলে তো কোনো কিছু কেউ মাইন্ড করতে পারবে না আমাকে, বুঝতে পারছো? এনেছেগুলা আমাকে পাওয়ার জন্য, আমার বাড়িতে আসার জন্য তোকে এত বুদ্ধি খাটাতে হচ্ছে, হ্যাঁ? শোন, তোর ভাই আসলেও তুই আমাকে পাবি রে, এটা তুই নিশ্চিত থাক। কারণ তোকে দিয়ে আসলে জীবনে যেভাবে অভ্যস্ত হয়ে গেছে আমি, তোর ভাইকে দিয়ে আমার ওইভাবে হবে না রে। কারণ তোকে নিয়ে আমি দারুণ সুখে আছি, আমার দিনকাল খুব ভালো যাচ্ছে রে। আর শোন, তুই যেভাবে ওটা করিস না অত সময় ধরে, আমার খুব ভালো লাগে রে। তোকে আমি এটা কি করে যে বুঝাই, তোকে আমার ধরে রাখতেই হবে। হ্যাঁ, তুই যেটা বললি এটা ঠিক আছে, তবে আমি শোন, আমার একটা ওই যে আলমারি কিনতে হবে নতুন। তো আলমারিটা যদি কিনি, তাহলে একটা ভ্যান ভাড়া করে বা একটা গাড়ি ভাড়া করে ওইটা নিয়ে আসার সময় তুই আমার সাথে ওইটা নিয়ে চলে আসবি, আমি টাকা পেড করে দিয়ে চলে আসবো। তুই পরে ওইটা নিয়ে আমার বাড়িতে চলে আসবি, আমার ভাসুরের সামনে তুই ওপেন হয়ে যাবি। তাহলে আমার শ্বশুরবাড়ির লোকজন তো তোকে কেউ কিছু মাইন্ড করবে না, বরং সে আরো এটা ভালো হবে। তাহলে নেক্সটে কোনোদিন রাতে যদি তোকে দেখে আমাদের এই রাস্তায়, তাহলে কারোর কাছে আর তোর প্রশ্নের সম্মুখীন হতে হবে না, তুই একটা এটা ওটা বলে পাশ কাটিয়ে চলে যেতে পারবি। তাছাড়া মাঝে মধ্যেই যদি এই গভীর রাত্রে তুই আমার জানালা দিয়ে বের হয়ে যখন বাড়িতে যেতে থাকিস, হঠাৎ হঠাৎ যদি আমার ভাসুর বা আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির কেউ যদি এটা দেখে ফেলে, তাহলে তো আমি ধরো একদিন দুদিন তোকে বাঁচিয়ে নেবো, তারপরে কিভাবে পাশ কাটিয়ে যাবো বল? এটাও তো একটা কথা। এই জন্য তুই আসলে একটু ওপেন হয়ে যা, তাহলে ওই রাত্রে কখনো কখনো দিনের বেলা সুযোগ হবে, বুঝতে পারলি? ওরও ভালো হবে, আমারও ভালো হবে। দেখিস না, চোরের মতো কত লুকিয়ে লুকিয়ে তুই আসিস জানালা দিয়ে। এটা কি আসলে ভালো মানুষের কাজ বল? জানো ভাবি, আমি তো এটাই টেনশন করতেছিলাম যে একদিন না একদিন তোমার ফ্যামিলির কারো হাতে না কারো হাতে আমি পড়ে যাবই, সেদিন আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর এই জন্য মানে আমিও একটু টেনশনে ছিলাম যে কি হয় না হয়, কি হয় না হয়। তো আসলে আমি জানি যে তোমার তো ভালোভাবে আমাকে পাওয়ার পর দিনটা চলতেছে, তুমি তো মহা খুশি আনন্দে আছো, অথচ আমার একটু টেনশনই হয়, হওয়াটাই স্বাভাবিক, তাই না? হুম। ওরে আমার স্বাদের দেওরা, বুদ্ধি সাগর। হ্যাঁ, আমাকে পাইতে হলে তোমাকে তো একটু কষ্ট করতেই হবে রে সোনা। তা না হলে কি আর একদমই খালি খালি হবে? আর না হলে ঘরের বউ করে নিয়ে যাও, হ্যাঁ? আমাকে ধরে রাখো সারা জীবন তোমার বুকে, পারবা? ভাবি, তুমি কি এই কথা মনের থেকে বলছো? হ্যাঁ রে দেওরা, সত্যি আমি মন থেকে বলছি, তুই বিশ্বাস করতেছিস না? হ্যাঁ, সত্যি। কারণ তুই যেভাবে আমাকে এই জীবনে খুশি করতেছিস, যেভাবে আমাকে সুখী করছিস, আমি তোকে পাওয়ার পর থেকে জানিস, আমার কোনো মনে হয় জীবনে অভাবই নেই, সব অভাব মিটে গেছে। আমি এত সুখী আছি, এত সুখী মানুষ, কাকে যে বুঝাই। মানে তোর ভাই থাকলেও হয়তো সে আমাকে এভাবে সুখী করতে পারতো না। তোর কাছে আমি দারুণ সুখী রে। তুই অত সময় ধরে অত করে অত সুন্দর ভাবে এই যে থাকিস, আসিস, যাস, এত সুন্দর করিস। আর আমিও তো জোয়ান মাদ্দা কম না রে। দেখ না, আমার সাথে তুই একদম পারফেক্ট। তোকে দেখতে ছোট মনে হলো, আসলে তোর কোনো কিছুই ছোট না রে, যথেষ্ট আছে। সেই জন্যই তোকে আমি ছাড়ি না রে, ভুলতেও পারি না। তোর ভাই কখনো এভাবে, এই যে এতদিন বিয়ে হয়েছে, কখনো সে কোনোদিন এইভাবে আমাকে সুখী করতে পারেনি, বিশ্বাস কর। মানে আমারও হয় না। তুই যে এত সুন্দর করে আপ্যায়ন করতে জানিস, আমি কখনো জানতাম না। যেদিন তুই প্রথম এসে থাকলি এটা দিলে, সেদিন থেকেই আমি তোকে সিলেক্ট করছি যে তোকে দিয়ে সারাটা জীবন আমি এভাবে পার করে দেবো। আরে তোর ভাইটা আসলেও, দেশে আসলেও, তারপরেও তুই আমার পাশেই থাকবি, বুঝতে পারলি? সেই সুযোগটা আমি তোকে করে দেবো, সেই নিয়ে তুই টেনশন করবি না। তোকে বিয়ে করতে হবে না আমাকে, আমি সারা জীবন তোকে ফ্রিতেই রেখে দেবো। হুম। তাই নাকি ভাবি? তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি তো এরকমই চাইছি, মানে পানিও ছুঁইবো না, মাছও মারবো, এটাই হচ্ছে আমার কথা। তো ভাবি, অনেক কথাই তো হলো। আম্মু ওদিকে মনে হয় আমাকে যাইতে বলছিল তাড়াতাড়ি বাড়িতে, আমি বাইরে আছি, বাসায় ঢুকবো তে। হ্যাঁ, বাসায় ঢুকবি তো কি? এই শোন সোপরা, তুই কি আজকে আসবি না কালকে আসবি আগে বল? আজ 2টা দিন তো মাঝখানে গ্যাপ আছে, বলে গেলি না এটা? আমি আমার পথ চেয়ে থাকবো, ওই হঠাৎ করে চোরের মতো এসে আমারে ডাক দিবি উকি মেরে। আমার ওই জানমান ধরে থাকে না রে, আমার ইয়ে লাগে, টেনশন হয়। তুই আমাকে বলে কয়ে আসবি, কখন আসবি সেইটা বল আগে, আজকে না কালকে? না ভাবি, আজকে মনে হয় আসা হবে না, আমি আগামী কালকেই আসি। তাহলে তোমারও মাঝখানে 3টা দিন রেস্ট হয়ে গেল, তুমিও সুস্থ থাকবা, তাহলে খুব ভারী জমবে, বুঝতে পারছো? এটা বোঝো না কেন তুমি?
তাহলে একটা পাক কারোর মাধ্যমে আমার ওষুধটা তো দিয়ে যাবি, ঠান্ডার ওষুধ তো কিনে আনতে বললাম। আচ্ছা, ওটা আমি কারোর কাছে পাঠায় দিচ্ছি। আর শোনো ভাবি, ওই তুমি তোমার কাছে তোমার ভাসুরের কোনো ছেলে মেয়ে ছোট কাউরে রাখো না, কেন একদম একা একা থাকো কেন? এটা প্রশ্নের সম্মুখীন হতে হয় না তোমাকে? তুই আবার সততা দেখাতে লাগলে। আমি তো তোর জন্যই রে কারো রাখি না, এটা বুঝিস না? শোন, আমার ভাসুর, আমার ওই ছোট ননদ ওরা সব বলছিল যে ভাবি তুমি একা একা থাকে কেন, কাউরে কাছে রাখলেই তো পারো। তখন আমি কি বলছি জানিস? আমি বলছি যে ওই আমার হাজবেন্ড বিদেশ থেকে ভিডিও কলে কথা বলে, ফোন করে না, দেখো আমরা মানে ওই সমস্ত গল্প টল্প করি, তো কাছে ওই ছোট মানুষ রাখলে আমাদের কথা বলার মধ্যে সমস্যা হয়, তো এটা বুঝে ওরা আর কি কাউকে আমার সাথে শুইতে দেয় না, মানে এই জন্য আমি একা থাকি এদিকে। এই কথা বলে ফিরি করছি কেন জানিস? দেখিসই তো যে আমার হাজবেন্ড কখনো ওই অনেক রাত্রে ছাড়া ফোন দেয় না। তো এর মধ্যেই তো তোরা আমার হয়ে যায়, তোর জন্য তো আমি একমাত্র এটা ফাঁকা রাখি রে, বুঝিস না এটা? আমি কি আমার জন্য তোর জন্য কাউকে রাখি না, যে তুই কখন আসবি, তোরা আমার যাতে এইভাবে কোনো সমস্যা না হয়, বুঝিস না এটা? ভাবি, তোমার বুদ্ধির কাছে না আমি হার মেনে যাই। মানে এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কেমন করে, হ্যাঁ? আর শোনো ভাবি, সবই ঠিক আছে, আমি জানি তুমি আমার জন্য সব করতেছো। তো এই কলেজ খুললে কিন্তু তোমাকে এইভাবে নিয়মিত আর আমি সময় দিতে পারবো না। তখন একটু গ্যাপ যাবে, পাতলা পাতলা হবে আর কি। তখন আবার তুমি আমাকে আবার দায়ী করো না। মানে তুমি ডাকলেই আমি যখন তখন আসতে পারবো না, আমার লেখাপড়ার আবার একটু চাপ পড়বে, বুঝতে পারছো? তাই নাকি রে দেওরা? হ্যাঁ, আমি কি তোকে লেখাপড়ার কোনো কিছুতে বাধা দিচ্ছি? তুই তোর মতো করে লেখাপড়া করবি। আরে তোর যখন মনটা চাইবে ওই সমস্ত, আমার যখন মনটা চাইবে, এ কি বেশি সময় লাগে নাকি? টুকুস করে আসবি, একটু সময় থাকবি, গাওটা গেমে গেলে আবার টুকুস করে চলে যাবি, ব্যাস হয়ে গেল। তোরও হবে, আমারও হবে, তখন লেখাপড়ার মনটা ভালোবাসবে, বুঝিস না এটা? এ কি রাত দিন সময় দিতে হয় নাকি? অল্প একটু সময় এসে ভাবির সাথে একটু দেখা করে গেলে তো হয়ে যায়। হ্যাঁ ভাবি, সেইটাই আর কি। আমি চাই কি যে আমি ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে তুমি আমার জন্য দোয়া করো। আর শোনো ভাবি, ওই মাঝে মধ্যে একটু হাত খরচ টস আমারে চালাও, তোমাকে এত উপকার করতেছি আর এইটুকু যদি না করো। হ্যাঁ রে দেওরা, এই নিয়ে তুমি চিন্তা করো না তো। আগামী সপ্তাহে তোমাকে মার্কেটে নিয়ে যায় কিছু মার্কেট করে দেবো, জামা কাপড় নতুন কিনে দেবো। আর শোনো, ওই আম্মু নাকি ডাকতেছে তোমাকে, তুমি যাও এখন। ওই রাত্রে 10টার পরে আবার ফোন দিও। তার মধ্যে আমি তোমার ভাইয়ের সঙ্গে বিদেশে কথা বলে শেষ করে তারপরে তোমার সাথে কথা বলবো, হ্যাঁ? তো এখন রাখি। ওকে আমার লক্ষ্মী ভাবি, ঠিক আছে, তাই হবে, আল্লাহ হাফেজ। কি দর্শকরা, হ্যাঁ? আমার এই গল্পটি দেবরের সাথে শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর আকর্ষণীয় গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের যত্ন নেবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। হ্যালো ফিরোজ, ফোন ধরিস না কেন রে? তুই কি বাড়িতে চলে গেছিস? হয় আপু, আমি তো এইমাত্র বাড়িতে এসে পৌঁছালাম, কেন কি হয়েছে? এই ফিরোজ, এই তুই বাড়িতে চলে যাবি আমারে বলে যাবি না? তুই হঠাৎ করে এইভাবে আমার না কয়ে বলে বাড়িতে চলে গেলি। আমার তো টাকা পাচ্ছি না, তুই কি বিছনার তল থেকে টাকা নিয়েছিস? কই না তো আপু, কিসের টাকা, কিসের বিছনার তলে, কি এসব বলো? আমি তো, তুমি আমার ওই যে 200 টাকা হাত খরচা দিয়েছিলে সেই টাকা নিয়ে গাড়ি ভাড়া করে বাড়িতে চলে আসছি। তোমারে খালি বলে আসিনি, এই যে আমার অপরাধ। তাছাড়া আমি তোমার টাকা নিতে যাবো কেন? শোন ফিরোজ, এই বিছনার তলে গত রাত্রে আমি 5,000 টাকা রেখে দিছি। ওই মা বলে মা আমারে টাকা দিয়ে গেল, সেই টাকাটা বিছনার তলে আমি 5,000 টাকা রেখে দিছি। তুইও চলে গেছিস, টাকাটাও নেই, তাহলে আমার টাকাটা গেল কই? আপু, তাই বলে তুমি নিজের ভাইরে এই 5,000 টাকার জন্য সন্দেহ করতেছো? আচ্ছা শোন, তুই আমার একটা কথা বল। তো দুলাভাই তো বাড়িতে থাকে না, সে বিদেশ থাকে, মাসে মাসে বিদেশ থেকে টাকা পাঠায়। সেই টাকা তো কখনো তোরে দিয়ে উঠায়, আমি যাই উঠাই নিয়ে আসি। আমার তো আর ছেলে মেয়ে নেই। তাহলে এই ঘরে তুই ছিলি আর আমি ছিলাম, এখন আর তো কেউ আসে না। তাহলে তুই বাড়িতে চলে গেলি, আমারে বলে গেলি না, তাহলে টাকাটা গেল কই? আমারে বলবি তো, নাকি আমার বাড়িতে কেউ আসছিল? জানো তো তোমার বাইরে কি আছে কি না, আমি কি দেখছি? আমি বাইরে ঘুরতে ঘুরতে আমার এক বন্ধুর সাথে আমি বাড়িতে চলে আইছি। শোনো আপু, আমি তোমার বাড়িতে আবার আসবো নাকি, তাই বলো? আচ্ছা ফিরোজ, এই আসবি না মানে? তোরে কি আমি যাওয়ার জন্য ডেকে নিয়ে আসি? হ্যাঁ, আমি বাড়িতে একা একা থাকি, তোর দুলামারে বললাম, তা বললো যে ফিরোজরে ডেকে নিয়ে এসে 2-4 দিন রাখো। তোর আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে এখানে থাকে না, আমি একলাই এত বড় একটা বাড়ির মধ্যে থাকি।
দেখিস না ওই কাজের যেহেতু এসে ওই আমার সাথে একটু আগা জুগা দিয়ে রান্না বান্না করে দিত সে তো চলেই যায়। সারাদিন আমি একা একা ওই হতভম্ব হয়ে পড়ে থাকি। আর তোরে ডাক দিলাম যে তুই এসে আমার সাথে কয়টা দিন থাক, সামনে ঈদ আছে, একটু মার্কেট টার্কেট করে দিবা না, নিয়ে যাস কিনে। আর তার আগেই তুই বাড়িতে চলে গেলি, টাকা পয়সা নিয়ে আনেই, আমার কাছ থেকেও টাকা হারাই গেল। এর মতলবটা কি? তোরে নিয়ে আমার কত রকম প্ল্যান সাজানো রয়েছে, তোরে নিয়ে কি করবো না করবো, আর তুই হুট করে চলে গেলি। আসবো না তো কি করব বলো? রাত্রে কইলাম যে আমি ওই রুমে শুই, তুমি এই রুমে থাকো। কে কার কথা শুনে? তুমি ওই যে তোমার কাছে আমারে থাকতে বললে, আমি যে তোমার কাছে তোমার কথা মতো থাকছিলাম রাত্রে। তো তুমি ওই যে ঘুমের ঘরে যে পা মা তুলিয়ে দাও, কি করো কি হয়, আমারে জড়িয়ে ধরো, এই সমস্ত আমার ভাল লাগতেছিল না, এই জন্য লজ্জায় আমি চলে আইছি তোমার না বললে। এই স্বভাব কেন তোমার বলো তো? এই সুকরা, এইটা আমার পুরনো বদ অভ্যাস। তো দোলাবাইরে যেভাবে আমি কাছে থাকলে বা ই করতাম ওই রকম আমার আসলে অভ্যাস হয়ে গেছে, বুঝতে পারছিস? আসলে ভুল হয়েছে, আমি কি দেখেছি নাকি? আমার ওই কাছে থাকলেই তার গাড়ির উপর আমার পাউডার উঠে যায়, আমি আর কি করবো বল? তুই কি লজ্জা পাইছিস এর জন্য? লজ্জা করে না? তুমি কও, তুমি আমার বড় আপু, আমি তোমার ছোট ভাই। তুমি যা বলো আমি কি তার বাধ্য অবাধ্য হই কখনো? তোমার কাছে শুইতে বললে আমি শুইলাম, আর একটু যেই ঘুমাচ্ছি, আর ওই অত বড় ভারী মোটা ঠ্যাং যে তুমি ছাপাই দিয়েছো, আমার জানলা বেরিয়ে যেতে লাগছে। আমি তাড়াতাড়ি করে সরিয়ে এত সরা দিই, এত না বাইরে দিই, তারপরেও তোমার ওইটা একাই উঠে পড়ে। ওই জন্যই মনে করো আল্লাহ লাগবে যে একটু পোয়ালে আমি চলে যাবো, এই জন্য চলে আইছি। এখন আবার কি যাইতে বলতেছে নাকি, যাবো তোমার ওখানে? তো আসবি না তুই? তোকে তো আসার জন্য এখানে 2-4 দিন থাকার জন্যই তো তোরে ডেকে নিয়ে আসলাম। মনে করলাম যে তোর ঈদের মার্কেটটা করে দেবো, আর তুই আসি 2-10 দিন এখানে থেকে যাবি। তারপরে তোর সাথে আমার কিছু কথা ছিল, সেগুলো হয়তো সেরে ফেলতাম এর ফাঁকে। তোর দুলাভাইতে আমি অনুমতি নিয়ে তোরে নিয়ে আসি এই জায়গা। আর তুই হুট করে চলে গেলে তো তুই আসবি না, তো তুই ওখানে দায় থাকবি কি? তোরে কি আব্বাকে এবার ঈদের মার্কেট করে দেবে নে? না রে আপু, আব্বার হাতের অবস্থা খুব একটা ভালো না। আব্বা মনে হয় এবার ঈদের হাত খরচের টাকাটাও এবার আমাকে দিতে পারবে না। আর শোনো, তুমি যদি আমাকে ঈদের মার্কেট করে দাও বা হাত খরচের টাকা মাকা দাও, তাহলে আমি আসতেছি না হয় কালকে। আজকের দিনটা তো চলেই গেল, কালকে আসি আমি। কেন আজকে আসতে পারবি না তুই? না আপু, আজকে আর কি করে যাবো? এই তো বিকেল হয়ে সন্ধ্যা গড়িয়ে আসতেছে, আজকে রাতটুকু যাক, কালকে সকালে না হয় আসি। আরে এত জরুরি বা কেন? দু একদিন পরে গেলেও তো হতো। তুমি কি তোমার আমাকে নিয়ে এত তাড়াহুড়ো করতেছো? আর শোনো, ওই টাকার সন্ধান কি হলো নাকি, যে 5,000 টাকা হারাইছে তোমার? আরে ধর বোকা, আমাকে টাকা হারাইছে নাকি? তোরে এইভাবে জব্দ করতেছি যে তুই আমারে না বলে চলে গেলি। তোর যে আমার তোরে নিয়ে যে এত বড় একটা প্ল্যান, তোরে নিয়ে আমি কি করব, কি হয়েছে না হয়েছে, তুই রাত্রে আমার কাছে থাকবি, 2-10 দিন থাকবি, আমার মনটা একটু ভালো হবে, তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল, সেটা সারার আগেই তুই আমার কাছ থেকে টুক করে পালিয়ে চলে গেলি। এটা গেলে কেন? আমার টাকা হারায় না রে। মানে এই কথা বলে তোরে আমি দ্রুত আমার বাড়িতে নিয়ে আসতে চাইছিলাম, মূলত উদ্দেশ্য এটা। কিন্তু যেহেতু তুই আসলে সত্যি তো টাকাও নিস না, তুই চলে গেছিস, এই জন্য আমার তোর উপরে অভিমান হয়েছে। তুই কালকে চলে আয় ভাই, ছোট ভাই আমার ভালো। তুই বাড়িতে থাকিস না, কালকে চলে আয়, তোর সাথে আমার অনেক কাজ আছে, অনেক কথা আছে, যেগুলো আসলে তুই না আসলে বুঝতে পারবি না, বুঝতে পারছিস? আর শোন, ওই আমার পা উঠে যাওয়া বা কাছে শোয়া এই সমস্ত দেখে এত লজ্জা পাস কেন? উঠলে কি হয়, হ্যাঁ? হ্যাঁ, তোমার যে মোটা ভারী ঠ্যাং, আমি ও পারি না। আর ওই রকম করো কেন? এখন থেকে থাকলে পারে মাঝখানে কোলবালি দিয়ে রাখবো। তোমার বদ অভ্যাস আছে, ভালো কথা, ওদিক থাকো গা। আমারে দিয়ে কি করবা তুমি? শোন ফিরোজ, তোকে আমি যে জন্য আমার কাছে ডাকতেছি, তোর দুলাভাই তার 3টা বছর বিদেশ পড়ে আছে রে। তোর বোনের খেয়াল খুশি তুই রাখবি না? হ্যাঁ, তোর বড় বোনের জন্য তোর মায়া হয় না? এখন আমি এই যে এত উজলামা হুষ্টে পুষ্টে নাদুস নদুস কল ভরা হয়েছি, তো দোলাভাই বাড়িতে নেই, আবার আমার তো ছেলে মেয়ে কিছুই নেই। তো আমি এইভাবে কষ্টের মধ্যে পড়ে আছি, তুই তো এখন বড় হয়ে গেছিস, কলেজে পড়াশোনা করিস, তা নিজের বোনকে একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে কি বলতে চাইছি, পা কি সাদে সাদে তোর উপরে উঠে পড়ে? হ্যাঁ, ইচ্ছা করে রে। এটা তুই বুঝতে পারিস নি? তুই বুঝে নিশ্চয় বুঝেছিস, কিন্তু তুই লজ্জা পাচ্ছিস তাই না? না, লজ্জা তো এটা স্বাভাবিক, কারণ তুমি আমার বড় আপু না, আমি তোমার ছোট ভাই বলে কথা। লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। আর তুমি তো আমারে বলে কয়ে এরকম করোনি, এখন যেরকম বলতেছো যে তুমি ইচ্ছা করে করছো, তার মানে কি? আমার মনের মতলবটা কি বড় আপু, বলো তো? আমার মতলব? তুই আগে আয়, তারপরে তোকে বুঝিয়ে দেবো নে। বোকা ছেলে, ওই বাড়ির বসে মতলব খুঁজতেছে। আরে তুই কাছে আয়, তারপরে দে তোরে সবকিছু দেখস নে, সুন্দরভাবে বুঝিয়ে বলবো নে। দেখবি তোর অনেক ভালো লাগবে নে। আর আমার ভালো লাগার জন্য তোরে আমি ডেকে নিয়ে আসলাম, আর তুই হুট করে না বলে কয়ে বাড়িতে চলে গেছিস। আর আমার টাকাও হারায়নি, কিচ্ছু হারায়নি। এই উসিলা করে এইরকম ভয় দিয়ে তোরে বাড়িতে ডেকে নিয়ে আসতেছি, তুই চলে গেলি কেন রে? হ্যাঁ, আমি এখানে একা একা থাকতে পারতেছি না। দুলাভাই বিদেশ করে আছে, আমার ভালো লাগে না। ওরে ডেকে নিয়ে আসলাম যে কিছু একটা করাবো, আর তার আগে তুই এখান থেকে পোর্টাল তুললি। তা করবি কেন? আমার বলে দিতে পারলি না তুই?
তোর জন্য তো আমি মার্কেটও করে দিব, সবই করব, কিন্তু বিনিময়ে তোর কাছে আমার কিন্তু কিছু চাওয়া পাওয়া আছে রে ফিরোজ। এটা কিন্তু আমাকে পূরণ করতে হবে, বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? আর আমি তোর বড় আপু, আমার কথা নিশ্চয়ই তুই অমান্য করবি না, এটা তো আমি জানি। এটা তোর উপর আমার দীর্ঘ বিশ্বাস আছে। তবে শোন, তুই কালকে চলে আয়, তারপরে এই ঈদ পর্যন্ত তুই থাক, দেখিস তোরে আমি কত কিছু কিনে দেব। কিন্তু এর বিনিময়ে তুই আমার কিছু কাজ করে দিবি ভাই, আমার ভালো। সেটা কি কাজ তোকে আমি এখন মোবাইলে বলবো না, তুই এখানে আস, প্র্যাকটিক্যাল যখন তোরে আমি দিব তখন তুই বুঝতে পারবি, দেখবি তোর অনেক ভালো লাগবে রে। বুঝিস না কেন? পোকা ছেলে, তুই তো এখন বড় হয়েছিস, তোকে কি সবকিছু ভেঙে চড়ে বুঝিয়ে বলতে হবে? তুই বুঝিস না আমি কি বলতে চাইছি? যেহেতু তোর দুলাভাই প্রবাসে আছে, তোর বোনটা দেশে একলা পড়ে আছে, তোর বোন তোর কাছে কি চাইতে পারে? নাকি তুই এটা চাস যে তোর দুলাভাইয়ের মান ইজ্জত আমি খোয়াই দিই, আমি বাইরে আমার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে একটু সময় দিয়ে আসি, বা আমার অন্য কোনো যে জন্মনটা কত দেবর আছে, দেবরে তো শেষ নেই, এদের তো বংশ বলে অনেক বড় রে। আমার অনেক সাদা শ্বশুরের ছেলেপেলে অনেক দাদি আছে, তারা তো কত ঠাট্টা ইয়াকি নস্কা করে, কিন্তু নিজে তাদের কাছ থেকে অনেক সেফ রাখছি, তাদের কাছে আমি কখনো পাত্তাই দিই না। দেখিস না, একটা বিদেশি বইয়ের কাছে অনেক মানুষ এসে সুযোগ নেয়, কিন্তু কেউ সুযোগ দেয় কেউ দেয় না, কিন্তু আমি তো কখনো সুযোগ দিইনি। তোর মতো আমার ছোট ভাই আছে বিদায় নিজের ইজ্জতটা কারোর কাছে বিলাই দিতে যাচ্ছি না, তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন তো কিছু বুঝতে পারছিস আমি তোকে কি বলতে চাইছি? মানে তুই আমার একটু উপকার করবি ভাই আমার, মানে তোর দোলাভাই নেই, তোর তো এখানে থাকার পারমিশন আছে, এখানে তো তোকে কেউ কিছু মাইন্ড করতেছে না, সন্দেহ করতেছে না, আমরা ভাই বোন এক জায়গায় থাকলেই বা সমস্যা কি? এটা বুঝিস না তুই? তুই আস আগে, তারপরে দেখছি না, এই ঈদ পর্যন্ত থাক, আমাকে একটু সুখী কর, সুখ দে, আমার কথা শোন। মানে আমার কিছু একটা লাগবে তোর কাছ থেকে, সেটা আমি আদায় করে নিতে চাই। তুই আমাকে কিন্তু না করবি না ভাই, তুই আমাকে দিবি, আমি যেটা চাইবো তুই দিবি, পারবি না এটা? কিন্তু আপু, সেটা কি একটু আমারে বলো না। আমার তো তোমার কথা শুনে টেনশন চেপে যাচ্ছে যে এমন কি চাইবা, আমার মধ্যে এমন কি আছে যে সেটার জন্য তুমি এত প্রেশান হয়ে আছো, মানে চাওয়া বা নেওয়ার জন্য এত উৎপাত হয়ে গেছো। কি আছে আমার মধ্যে বলো তো, কি দিতে হবে তোমাকে? তুই তুই এখনো বুঝতে পারিস নাই? হ্যাঁ রে ফিরোজ, হ্যাঁ, তুই এখনো তো ছোট খুকা রে। আসলে কি তুই সত্যি বুঝিস নাই আমি কি বলতে চাইছি তোকে? হ্যাঁ, তোরে নিয়ে আমি আর পারতেছি না। এই শোন, বোকা ছেলে, আমি এতক্ষণ ধরে তোরে কি বুঝালাম? মনে হয় তোকে এটাই বুঝলাম যে তোর দুলাভাই বাড়িতে থাকে না, তাহলে তোর এই জোয়ান মনটা, এই বোনটা এই যে বাড়িতে দিনের পর দিন একলা পড়ে আছে, তাহলে তুই বুঝিস না যে তোর বোনের মধ্যে কিসের এত অভাব? হ্যাঁ, টাকা পয়সা আল্লাহকে আমার কম দেশে রে। তোর দুলাভাই তো মাস গেলে এক গাদা টাকা পাঠায়, দেখিস না, ব্যাংক থেকে যেটুকু দরকার সেটুকু উঠাই নিয়ে এসে আমি খাচ্ছি দাচ্ছি আর সুখে সংসার করতেছি, আর টাকা জমিয়ে রাখতেছি। কিন্তু আমার মধ্যে যে তোর দুলাভাইয়ের অভাব রে, সেটা তুই বুঝিস না। আমি কতদিন আর ভেবে থাকবো? তোর দুলাভাই দেখিস না, আমার বিয়ের পরে তো 6 মাস সংসার করে তারপর বিদেশ গেল, তার যাওয়াও আবার আজ 3 বছর হয়ে গেল। তাহলে আমি কি করে এইভাবে থাকবো? তুই এটা বুঝিস না কেন রে? আর তুই এত হাতে বাই লম্বায় বড় হয়েছিস, তোর মাথায় বুদ্ধি নেই? আমি তোর কি বলতে চাইছি? আর বড় অপুর কাছে নাকি বুঝেও নেকা সাজছিস, এটা তো আমি বুঝলাম না রে। কিছুটা হলো বুঝি, কিন্তু আপু, সত্যি করে বলো তো, এটা কি ঠিক হবে? মানে তুমি যেটা আমাকে বোঝাইতে চাইছো আমি আংশিকটা বুঝতে পারছি, তাই তো বলি, তোমার পাটা এদিক ওদিক কেন উঠে পড়ে? আসলে তুমি ইচ্ছে করে এটা করছো আমি জানি, আর এই জন্যই কিন্তু আমি বাড়িতে লজ্জা পেয়ে চলে আসছি। শোনো, আমাকে দিয়ে সত্যি করে বলো তো, মানে তোমার ওখানে কি কাজ, কি এমন করতে হবে যেটা করলে তুমি সুখী হবে? আবার বলতেছো দোলা ভাই নেই, তার মানে কি? আমার মাথার মধ্যে এখনো আসতেছে না, আমার বিশ্বাসই হচ্ছে না। ওরে গধা, তোকে আমি এখনো বুঝাইতে পারলাম না? তোকে এত কথা বলার পরও তুই বুঝিস নাই? এই, তোর আশা লাগবে না, তুই বাড়িতে পড়ে থাক, তোর এই ঈদের মার্কেটও আমি দেবো না, কিচ্ছু দেবো না। ওই বাপজাদের তাই নিয়ে তুই ওখানে পড়ে থাকতো, রাখ ফোনটা রাখ। না 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 না, এই আপু, রাগ করো কিসের জন্য? রাগ করো কেন? আমাকে একটু বুঝিয়ে বলো, ফোন রাখবো কেন? ফোন রাখলে তো সব ইয়ে হয়ে গেল। আমার ঈদের মার্কেট দেবা না তুমি? অবশ্যই আমি আসবো। শোনো, আমার তো মার্কেটও লাগবে, হাত খরচার টাকাও লাগবে। আমি তো তোমার উপরে ডিপেন্ড করছি, আমি খালি চলে আসছি কালকে তোমার ওই আচরণের কারণে। কিন্তু এখন আমি বুঝতেছি যে তোমার আসলে কি দরকার, আমি ক্লিয়ার বুঝে ফেলেছি। কিন্তু আমি তো তোমার ছোট ভাই, তুমি আমার লজ্জাটা ভাঙিয়ে নাও। আগেই হুট করে এইরকম করলে হয় নাকি, না কয়ে বলে? এখন এই যে বুঝিয়ে বলছো, এখন আমি ক্লিয়ার বুঝতে পারছি। তারপরে যদি এইভাবে কিছু একটা করো, তখন আর কিন্তু আমি বলবো না। আমি কালকে চলে আসতেছি আপু, তারপরে কি করবা তুমি বলো? হ্যাঁ রে ফিরোজ, সত্যি বলছিস? কালকে তুই আসবি তো? হ্যাঁ। আপু, তোমার বিশ্বাস হচ্ছে না? না, বিশ্বাস হবে না কেন? তুই যে চলে গেলি, এটা আমিও ভাবতেছি যে আমার কালকের এই আচরণের কারণে নিশ্চয়ই তুই লজ্জা পেয়েছিলি, এই জন্য চলে গেছিস। এটা আমিও বুঝেছি রে।
এই জন্য তো তোকে মোবাইলে এত কথা শোনাচ্ছি, যাতে তুই সহজে অনেক কিছু বুঝে ফেলতে পারিস, আর পরে যাতে আর কোনো সমস্যা না করিস। শোন ভাই, তুই কালকে চলে আয়, তারপরে দেখবি তোকে অনেক শান্তি দেব, মজা দেব। মানে তোকে তো আমার এখানে তো খাওয়া দাওয়া কম হয় না, সবসময় তো গোশ ভাত রান্না করে খাই রে, আমার তো আর অভাব নেই। তারপরে তোকে অনেক কিছু কেনাকাটা করে দেব, বিনিময়ে তোর কাছে আমার যেটা চাওয়া নিশ্চয় তুই এটা বুঝে ফেলেছিস। এই জন্য তোকে বলতেছি কি, যে শুধু এই 2-10 দিন পরে ঈদ, এটা বলেই কথা না রে। মানে তো দুলাভাই তো কবে আসবে তার তো ঠিক নেই, সে তো ইনকাম করার জন্য বিদেশে পড়ে আছে। ততদিন তুই আমার এখানে থাক, থেকে না হয় লেখাপড়া করা এখান থেকেই, সমস্যা কি তোর? আর আমার এইদিকে হয়ে যেত, মানে বুঝতে পারছিস? তবে কি তুই আমাকে দেখে কি ভয় পাস? মানে আমি তোর এত বড় উচলামার জন্ম একটা বোন, তোকে কি বলবো, কি করবি, বা তুই পারবি কি পারবি না, এই ধরনের মনের মধ্যে কোনো কিছু বলে তোর? হ্যাঁ, কিছু তো মনের মধ্যে উদয় হয় আপু। দেখো, আমি যখন ছোট তুমি কিন্তু আমারে কোলে করে বড় করছো। মানে কোলে করে তুমি বড় আপু, তুমি আমার মানুষ করছো। আজকে আমি হয়তো হাতে পায়ে বড় হয়ে গেছি, কলেজে পড়াশোনা করি, তাই তুমি আমার কাছে এইটুকু হয়তো সাহায্য চাইছো। কিন্তু আমি বুঝতে পারি সবই। কিন্তু তাই বলে তুমি আমার আপন বোন, আমি তোমার ছোট ভাই, এটা কেমন দেখায় না? মানে বিষয়টা কেমন না, একটু তুমি ভেবে দেখো। তারপর আমি না বলতেছি না, তুমি রাগ করো না আবার। মানে যদি সম্ভব হয়তো, মানে এটা না করে যদি তুমি এমনি থাকতে, কত মানুষ থাকে না, অনেক বোনের স্বামীরা বিদেশ থাকে না, প্রবাসে থাকে না, তারা তো এইভাবেই বছরের পর বছর অপেক্ষায় থাকে যে স্বামী যেদিন আসবে সেদিন তাদের ফুল ফুটবে। তুমিও না এরকম থাকতে পারো না তুমি? না, আমি পারি না, বুঝতে পারছিস? আমি পারবো না, আমার খুব লাগবে। মানে আমার যেটা দরকার তোর কাছে বলতেছি, আর এখন তুই আমার জ্ঞান দিচ্ছিস না? হ্যাঁ, জ্ঞান দিবি না রে, শোন, আমি তোর বড় আপু। হ্যাঁ, আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি অনেক বুঝি রে। কিন্তু শোন, সবাই একরকম না, কেউ পারে আর কেউ পারে না। তার মধ্যে আমি একজন, আমি পারতেছি না। মানে তুই যদি আমাকে সাহায্য না করিস, তাহলে নিশ্চয় আমার ঘর থেকে বের হয়ে কারো সাহায্য নিতে হবে। সেটা কোনো দেবরের হোক, কোনো প্রতিবেশীর হোক, কোনো বন্ধু মহলে কারো কাছ থেকে হোক। সেটা তো তুই নিশ্চয় চাস না যে আমি বাইরে কারোর সাথে এভাবে অ্যাক্টিভ হই। এই জন্য তোর কাছে যাচ্ছি যে, বা আমাদের ভাবনের মধ্যে ঘরের কথা ঘরেই থাক না, এই এই কথা যাতে বাইরে না যায়, আর এরকম কাজ আমি না করি। বুঝতে পারছিস? তাহলে আমারও দিনটা ভালো যেত, আর তোর বোনের ইজ্জত, তোদের ইজ্জত, এটা কি মনে করিস না তুই? হ্যাঁ আপু, সেটা তো ঠিক আছে। আমি চাইবো না যে আমার বোনের মান সম্মান হয়তো কোথাও খোয়ায় যাক, হারায় যাক, সেটা তো নিশ্চয়ই আমি চাইবো না। বুঝতে পারছি আপু, তোমাকে বুঝিয়ে লাভ হবে না। মানে তুমি যেটা বলছো সেটাই আমাকে করতে হবে। কি আর করার। ঠিক আছে, মানে আমার যতদূর চেষ্টা, আমি তোমাকে ফেরানোর চেষ্টা করলাম, তুমি যেহেতু নাই বলছো, মানে আমি যদি এই কাজটা না করি নিশ্চয়ই তুমি বাইরেই যাবে। কি আর করার। তাহলে তো ঘরের কথা ঘরেই থাক, করবো আমি। তো কালকে ঠিক আছে, তাহলে চলে আসতেছি, তুমি রেডি থেকো। এই তো লক্ষ্মী ভাই আমার, সোনা আমার, বুঝতে পারছিস? এতক্ষণ বুঝলে, এতক্ষণ আগের থেকে যদি এই কথাটা স্বীকার হতি, তাহলে তোর আমার এত কথা বলা লাগতো না। ইদানিং বেশি কথা বলা শিখে গেছিস, তাই না তুই? হ্যাঁ, বেশি বোঝা ভালো না কিন্তু। বড় অপরাধ যা বলে, যেটা কিন্তু বুঝে শুনেই বলে, বুঝতে পারছিস? এই জন্য আমার কথা মতো তুই চল, তোর কোনো সমস্যা হবে না রে, তোকে আমি দেখে নেব। আচ্ছা ফিরোজ, আরেকটা কথা বলতো ভাই, তুই যে এখন বড় হয়েছিস, কলেজে পড়াশোনা করিস, তুই কি করে মেয়ের সাথে প্রেম প্রীতি করছিস না তো? মানে কাউকে কি তুই পছন্দ করিস, এরকম কেউ আছে তোর? হ্যাঁ, সেই তো। মেয়েরা আমি পছন্দ করি আপু, কিন্তু এটা কাউকে বলিনি। আজ যেহেতু তুমি জিজ্ঞাসা করছো, এই জন্য বলতে বাধ্য হচ্ছি। লাবণ্য মেয়েটার নাম, ওরে আমি পছন্দ করি। আমরা একই ক্লাসে লেখাপড়া করি। মেয়েটা খুব দেখতে শুনতে সুন্দরী। ওকে নিয়ে মাঝে মধ্যে আমি একটু বেড়াইতেও যাই, এদিক ওদিক একটু হানিমুন করে আসি। কেন হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলে? না, এই জন্য জিজ্ঞাসা করলাম। তোকে দিয়ে হবে রে। মানে তার মানে তুই যে এই যে প্রেম বিনিময় করতেছিস, লেখাপড়ার পাশাপাশি কাউরে পছন্দ করিস, তার মানে তোর মধ্যে তো অনেক অভিজ্ঞতা আছে রে। তোকে আর এত বুঝাচ্ছি কেন আমি? তুই একটু ন্যাকা সেজে আছিস আমার কাছে, তাই না? মানে বড় বোন বলে কথা, লজ্জা পাচ্ছিস না? তুই আয়, তোকে লজ্জা ভাঙিয়ে দেবো না। আমাকে দেখতে তো ভাল লাগে না? হ্যাঁ, আমি কি সুন্দরী দেখতে শুনতে কম? এই কথা বলিস না কেন? ভয় করবি না, লজ্জাও করবি না। আরে আমাকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করবি। আমি তোকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করবো রে। তোকে দারুণ সুখী করব, দেখবি তোর অনেক ভালো লাগবে। তখন না আমার সাথে তুই 2-10 দিন থাক, অ্যাক্টিভ ভাবে এইভাবে আমার সাথে সময় দে, দেখবি তোর অনেক ভালো লাগবে। তুই আমার সাথে মেলামেশা কর, তোকে আমি অনেক সুখী করব, অনেক কিছু দিব। তখন দেখিস তোর মধ্যে বিয়ে করার অনুমতি জাগবে রে। তখন ওই লাবণ্যকে পাওয়ার জন্য তোর মনটা ছটফট করবে।
আরো ভালো লাগবে তখন, দেখিস। কেন বলতিস এই কথা? এটা তুই আস, প্র্যাকটিক্যালি আমি তোরে বুঝিয়ে দেব। তখন বুঝবি যে বড় অফ আমার জীবনে কতটা উপকার করছে। আর এদিকে আমার জীবনটাও একদম সুন্দরভাবে সুখীময় হতো। মানে তোকে পাওয়ার পরে আমি যে কাজটা করে নেব, বুঝতেই তো পারছিস। মানে তোর উজ্জ্বলা ভাইয়ের অভাবটা, আমার সংসারে তো একটা গার্জেন দরকার। এখন তো এখানে কেউ নাই যে কেউ আমার এসে একটু বাজারঘাট করে দেবে, বা আমার পাশে থাকবে, বা আমাকে একটু সময় দেবে। এরকম তো কেউ নেই। আর জাম্মা সামা হ্যাংলা পাতলা চুনোপুটি যে কোনো মেয়ে, ছোট বেটে ছেলে, এরকম ছেলেরে দিয়ে তো হবে না, বুঝিস না? তুই তো আমার আপন ভাই, আমার মতোই তো জোয়ান মাদা উঁচু লম্বা হয়ে উঠছিস, অল্প বয়সে হাতে পায়ে তো অনেক বড় হয়ে উঠছিস, বেড়ে উঠছিস। আর তোকে দিয়েই আমার হবে, বুঝতে পারছিস? মানে তোকেই আমার লাগবে। তোর মতো ছেলে আমার বাড়িতে গার্জেন হিসাবে থাকলে আমার সংসারে আর কোনো অশান্তিই থাকতো না, সবকিছু মিটে যেত রে। আর আমারও হতো, বুঝতে পারছিস? তুই যদি একটু মনোযোগ সহকারে তোর বোনের খেয়াল রাখিস, তাহলে তার আমার কোনো সমস্যাই নেই। তোর দুলাভাই 5 বছর কেন 10 বছর বিদেশ করুক না, সে অনেক টাকা পয়সা ইনকাম করে আসুক, সে তো আমার সুখের জন্যই প্রবাসে পড়ে আছে রে। তুই শুধু এই তোর দুলাভাইয়ের অভাবটা একটু আমাকে পূরণ কর, তাহলে তো আর আমার কিছু লাগে না, বুঝিস না এটা? এই জন্যই তো তোকে ডাকতেছি। আর তোর মতো এরকম একটা হ্যান্ডসাম ভাই থাকতে আমি কেন রে এদিক ওদিক এরও সহযোগিতা নেব, এরও সাহায্য চাইবো? বুঝিস না এটা? এই জন্য বলতেছি। আর তোর কোনো অভাব থাকবে না। তোর ঈদের মার্কেট শুধু না, তোকে আমি একটা বাইক কিনে দেবো। তোর জোয়া ভাইকে বলছি, তো বলছে যে কিছুদিন পরে ওকে দেবো। তো তোকে একটা আমি ভাইকে কিনে দেবো। মানে তুই শুধু আমার কথা মতো চলবে, তুই এখন থেকে, আজকের থেকে আমার নায়ক হয়ে থাকবি, বুঝতে পারছিস? আর আমাকে দেখে কি তোরা অন্য কিছু মনে কয়? এটা বলতো তুই। মানে পারবি তো আমাকে চালিয়ে নিতে? হ্যাঁ আপু, পারবো না মানে? ছোট ভাই ভেবে এত ছোট মনে করো না, আমি কি আর এখন ছোট আছি নাকি? বড় হয়ে গেছি। ও তুমি যা বলছো, ওই আমার লাবণ্যরে নিয়ে আমি মনে হয় 2 একদিন গেছি না বন্ধুর বাসায়, এরকম 2 একদিন ট্রেনিং দিছি। ও আমার শিক্ষা আছে, পারবো না মানে এই কথা বললো না। তুমি আমার মতো জোয়ান মদ্দা উঁচু লম্বা আছে, তাতে কি হয়েছে? আর লাবণ্য তোমার মতো এরকমই হ্যান্ডসাম, খুবই সুন্দরী। ও তো তোমার মতো এরকম মোটা সোটা মানুষ। তবে ও একটু দেখতে সুন্দর শ্যামলা, তাতে কি হয়েছে? মানে ও আমাকে দারুণ সুখী করে আপু। ওর সাথে আমার এরকম অভ্যাস তো আছে। তোমাকেও চালিয়ে নিতে পারবো, দেখবা তুমিও অনেক সুখী হবা। তুমি যখন আমার লজ্জা ভেঙে দিতেছো, আর মুখের মধ্যে লেখে লাভ কি? এই জন্য তো তোমার কাছে সব কথা স্বীকার হচ্ছি। তুমি এ নিয়ে চিন্তা করো না। ভাই নাকি রে? হ্যাঁ। বলিস কি রে তুই, হ্যাঁ? তাহলে তো তোর পুরনো অভ্যাস আছে, তুই তো পারবি। রে, তোকে আমি ছোট ভাই বলে একদমই যে অবহেলা করে চলতেছি, মানে তোর মধ্যে তো অনেক জ্ঞান, অনেক কিছু ট্রেনিং আছে, অনেক কিছু জানিস তুই। তাহলে এত নেকা সেজে আসিস কেন আমার কাছে, এটা বলতো? তুই তো আমাকে চালিয়ে নিতে পারবি। আর আমি তো ভাবতেছি যে তুই মনে হয় এই সমস্ত কিছু জানিসই না, তোকে শিখে নিতে হবে। ভাই আমার ছোট, একদম ফেরেস্তার মতো ভাই, মানে কিছুই বোঝে না, অনেক কিছু শেখাতে হবে, আমি তো এইটা মনে করতেছি। কিন্তু ভাই যে আমার এত কিছু অগ্রিম অ্যাডভান্স, তা তো আমি জানি না। এই যে তোর কথা শুনলো, শুনে তো আমি আরো খুশি হলাম রে। তুই তো অনেক কিছু পারিস, অনেক কিছু, মানে অল্পতে শিখে ফেলছিস। আর আমি তোকে এখনো ছোট ভেবে চুপ করি আছি না? আরে তোকে দিয়ে তো আমার হবে। তুই আসলে আমার সংসারে আর কোনো অশান্তি থাকবে না, কোনো কিছু দুঃখই থাকবে না। আমি সব ভুলে যাব। তোর দোলাবাইয়ের কষ্টও আমি ভুলে যাবো রে। তোকেই তো লাগবে, তুই কালকে চলে যেত দাদা। আর শোন, তুই যে আমার সাথে এই যে এত রকম কথা বলতেছিস, তুই কোথায় আছিস দাঁড়িয়ে? তোর কথা আবার কে শুনতেছে না তো? খুব সাবধান। তোর আর আমার এই কথা, বা তোর আর আমার এই আচার আচরণ, এটা যেন কেউ কখনো না বুঝে। এদিকে খুব সাবধান থাকবি, বুঝতে পারছিস? এইসব মস্ত বিষয় শুধু তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ যেন থাকে, কেউ যেন এটা বুঝতে না পারে। আর শোন, তুই কালকে তাহলে চলে আয়। আমার আর দর্শ হয়েছে না, এখন তোর এই কথাই শুনি আমার যে কি যে ভালো লাগতেছে, আমি তোকে বুঝাইতে পারবো না রে। তুই আগে আয়, তারপরে তোকে বুঝিয়ে বলবো। তাহলে তো তোর মধ্যে হ্যাভি এক্সপিরিয়েন্স আছে রে। আমি তো দারুণ খুশি হয়েছি তোর কথা শুনে। আর আমি ভাবতেছি তুই একটা হাবা বুবা, মানে তোর মধ্যে এই সমস্ত কোনো ধ্যান ধারণা কিছুই নেই। তোকে মনে হয় শিখায় নিতে হবে। তুই পারবি কি পারবি না এটা নিয়ে আমি একটু সংকোচ বোধ করতেছিলাম। এখন তো দেখতেছি না, তুই তো দারুণ ভাবে চালিয়ে নিতে পারবি। তোকে দিই তো হবে। কেন তুই দেরি করতেছিস? তুই কালকে চলে আয় ভাই। লক্ষ্মী শোনা আমার। তোকে আমি অনেক কিছু, লাবণ্যের মধ্যে কি আছে, তার চেয়ে বেশি কিছু তোকে আমি দিব, দেখিস। তুই অনেক খুশি হবি, টাকা পয়সা, খাবার দাওয়া, পোশাক আশাক। আর বেলা শেষে যখন দুবাবনে ঘুমাইতে যাব, দেখবি কত ভালো লাগে। তখন এই ঠ্যাং ওঠা আর বিরক্ত মনে হবে না তোর, তুই নিজে চেয়ে নিবি। তো ঠিক আছে ভাই, অনেক কথাই তো হচ্ছে, কেউ আর বুঝে ফেলতে পারে, আমি তো বাড়িতে একাই আছি, কেউ শুনতেছে না। কিন্তু তোর কথা যদি কেউ শুনে ফেলে,
আর যখনই আমার সাথে মোবাইলে কথা বলবি একটু আড়ালে যে কথা বলবি, যেন আশেপাশে বাবা মা বা ভাই বোন আর কেউ যেন না থাকে, বুঝতে পারছিস? তো শোন, অনেক কথাই তো হলো, তো এখন রাখি, তাহলে তুই কালকে চলে আসিস, মিস করবে না কিন্তু, বুঝতে পারছিস? আচ্ছা আপু, ঠিক আছে। তো রেখে দাও, আমি কালকে সকালে 10টার মধ্যে তোমার বাসাতে আবার পৌঁছে যাব। ওকে, তো বাই বাই, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, ভাইয়ার বোনের মধ্যে এই রোমান্টিক সংলাপ শুনে তোমাদের কেমন লেগেছে? যদি তোমরা বিনোদন পেয়ে থাকো, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। হাব্বু, কোথায় তুমি? শোনো বৌমা, আমি যেখানেই থাকি, এটা তোমার কি দরকার? এরকম করে কথা বলছো কেন আব্বু? বাসায় এসো, কথা আছে। শোনো বৌমা, এই সমস্ত কথা বাদ দাও তো, ওইসব আলাপ আমার কাছে চলবে না। শোনো, ওই আমি তোমাকে সেদিনকে যে কথাটা বললাম, তুমি এই কথাটা মানুষের বলে দিছো কেন? আব্বু, আমি ওই শুধু সেদিন শাকিলের মার কাছে বলছিলাম। আরে তাতে কোনো সমস্যা নেই, তুমি বাড়িতে চলে আসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আর শোনো, ওই সেদিন তুমি যে কথাটা আমাকে বলছিলে না, যে অফারটা করছিলে, আমি ওইটাতে রাজি। বিশ্বাস করো, এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি একদম অভিমান করে থেকো না, আর বাসায় চলে আসো। বৌমা, আমি তোমাকে মোটেও বিশ্বাস পাচ্ছি না। আবার কখন কি বলবো আর তুমি কারে কি বলে দিবা, আবার মান ইজ্জত যাবে। তার সাথে আমি ফাঁকে আছি, ফাঁকেই থাকি। হ্যাঁ, তার মানে তুমি তোমার বেটার বউকে এখনো বিশ্বাস করতে পারছো না? হায় রে কপাল! বিশ্বাস করো, একটা বার আমাকে সুযোগ দাও, আমি তোমার সব কথাই রাজি। তুমি সেদিন বলছিলে, আর সেদিনকে আসলে ওই কথাটা আমার কাছে কেমন যেন একটা আনকমন লাগছিল। এই জন্য আমি শাকিলের মার কাছে হাসতে হাসতে কথায় কথায় বলে ফেলছিলাম। যাই হোক, আর কখনো এই ভুলটা হবে না। আবু প্লিজ, তুমি বাসায় চলে আসো। দেখো, তোমার ছেলে আছে বিদেশ, এখন তো আর কেউ আমার কাছে নেই। তোমার কি একটা সুযোগ যায়? এখন আমি তো জানি নি যে তুমি শ্বশুর হয়ে আমাকে এই ধরনের অফার করবা। এই জন্য সেদিন আমার মাইন্ডে লাগছিল, আর আমি অবাক হয়ে গেছিলাম। তাই হাস্যকর ভাবে কথাটা যাই হোক আমি বলে ফেলছি। আর কখনো আর এই ভুল হবে না আব্বু। তুমি বাসায় আসো, তোমার সাথে সত্যি আমার এই বিষয়ে জরুরি কথা আছে, আমি রেডি হয়ে আছি, আসবা তুমি? বৌমা, তাহলে কি সত্যি তুমি রাজি? আগে আমাকে কনফার্ম করো, তা না হলে অযথা আমি তোমার সাথে যাই এই সমস্ত তোমার ফান্দে আর আমি পড়তেছি না। এ তো মোর জ্বালা, বুঝাইতেই আমি পারতেছি না। আমার লোক কি শোনাম। আসো, জান আমার পাখি আমার, হয়েছে তো, হ্যাঁ? এবার তো হবে, আসো, বিশ্বাস করো। কোনোদিন কি তোমাকে এভাবে আমি বলছি? আব্বু আসো, তুমি বাসায় আসো। সত্যি, আজকের থেকে তুমি আমাকে যা খুশি তা করবা। আমি তোমার সত্যি ওই প্রস্তাবে রাজি হয়ে গেছি, আর কখনো কাউকে বলবো না। আসলে আমি ভুল বুঝতে পারছি। হ্যাঁ, নিজের ভুল নিজে বুঝতে পারলেই তো ভালো। তবে একটা কথা শোনো বৌমা, আসলে তুমি আমার কাছে মানে যতই এখন ভালো সাজো, আমি যতক্ষণ না তোমাকে পাবো অতক্ষণ আসলে আমি বিশ্বাস করতে পারছি না। ওরে লক্ষ্মী সোনা, আমার জান পাখি, শোনো, তোমাকে এত করে বিশ্বাস করানোর জন্য বলতেছি, আদর করে ডাকতেছি, তাও তোমার বিশ্বাস হচ্ছে না? কি করে যে আমার সোনারে বোঝাই। ওকে আমার, তুমি বাসায় আসো, আমি তোমাকে ভীষণ ভীষণ আদর করব, অনেক আদর করব। আমাকে তুমি আর ভুল বুঝে বাইরে থেকো না। দেখো, আমার শাশুড়িও বেঁচে নেই, আবার তোমার ছেলেও আমারে ফেলে বিদেশ পাড়ি দিছে। এখন তুমিই তো আমার গার্জেন, আমার ছেলে মেয়েও নেই যে সেটারে নিয়ে উইমান কাটাবো। তুমি এখন আমার সব। আসলে তুমি যে কেন আমাকে এইভাবে চাইছো আমি ঠিক বুঝতেই পারলাম না। ও, এখন বুঝতেই পারো নেই? এই, তুমি এই যে স্নান করে আমার সামনেই তো সবকিছু চেঞ্জ করো, ট্যাং ট্যাং করে ওইভাবে হেঁটে হেঁটে বেড়াও, ওইগুলা দেখে কেডাই সয় বলো? আমি ওই সমস্ত দেখে বারবার তোমাকে ওইটা ইয়ে দিতে মন চাইছে, এই জন্য বলে ফেলছি। বিশ্বাস করো, কেমন হয় বলো তো? তুমিও তো এইভাবে পড়ে আছো, আর তোমার শাশুড়িও নেই, আমারও তো দরকার। তাহলে দুইজনে একত্রিত হলে তো আর সমস্যা নেই, শুধু তুমি রাজি হলেই হয়ে যায়, এই জন্য বলছি। তার মানে লুকিয়ে লুকিয়ে আমার এই সমস্ত তুমি দেখো, হ্যাঁ হ্যাঁ। তাই তো বলি, হঠাৎ কেন আমার শ্বশুর আমাকে দেখে এত পছন্দ করতেছে, ওই সমস্ত অফার করে বসলো, আমি ভাবতেই পারছি না। তার মানে ওই চোখেই তুমি আমাকে দেখতেছিলে এতদিন, তা আগে বলো না কেন? আমি এইভাবে আছি, আমি তো তোমাকে বলে সাহস পাই না। তুমি যেহেতু আমার শ্বশুর, তোমাকে বললে তুমি কি মনে করবা না করবা, এই জন্য আমিও তো বলিনি। তাছাড়া আমার মতো এরকম জন্মন্ত একটা মেয়ে এইভাবে দিনের পর দিন বাড়িতে পড়ে আছে, আর তোমার মতো এরকম শ্বশুর থাকতে আমারই বা কষ্ট হবে কেন? তুমি আমাকে হেল্প করবা, এটা দুইজনের সমন্বয় করলেই তো দুইজনই ভালো থাকতে পারি, হ্যাঁ? হ্যাঁ, সেটা কি আর তুমি বুঝলি রে মা? তুমি তো বুঝতেই চাইছো না। বুঝলে ঠিকই, অনেক লেটে বুঝলে। ওরে বাবা, এত দীর্ঘ নিঃশ্বাস ফেলার কি আছে, হ্যাঁ?
আমি কি ফুরিয়ে গেছি না দিন ফুরিয়ে গেছে? আমি কিন্তু তোমাকে বলতেছি যে আমি রাজি, তুমি বাড়িতে আসলেই হয়। আর শোনো আব্বু, তুমি সেদিন ওই যে বারান্দায় শুয়েছিলে বর দুপুর বেলা, বাতাসে তোমার লুঙ্গি উঠে গেছিল। তোমার ওইটা অনেক বড়, একদম দাঁড় হয়েছিল। আমি এটা দেখে দারুণ খুশি হয়েছি। মনে মনে ভাবলাম যে আমার শ্বশুরের ওইটা যদি কখনো যে কোনো ভাবেই হোক আমি একটা নিতে পারতাম, আমার অনেক শান্তি হতো। জানো বউ, তোমার ছেলেরও এরকম না, তোমারটা অনেক মানে সেই আছে, আমার সেই ভালো লাগছে জানো। বিশ্বাস করো, আমি সত্যি মন থেকে কথাটা বলছি। ও, তাই নাকি? হ্যাঁ, তাহলে চুপিয়ে চুপিয়ে তুমিও আমার মতো দেখছো? ও বাবা, দেখবো না? চোখ কি ধরে রাখার জিনিস নাকি? হ্যাঁ, চোখ কি ধরে রাখবো? সামনের বার অত সুন্দর জিনিস আর না দেখে আমি চুপ করে চলে যাই না? নিজে তো খুব ভ্যাল করে তাকিয়ে থাকো, ভালো করে দেখে নাও। আরে এভাবে বৌমাকেও ছাড়ো না, অফার করো। নিজের তখন মনে থাকে না, না? আসো লক্ষ্মী সোনা আমার, বাড়িতে তাড়াতাড়ি চলে আসো। সকালবেলা তুমি কিচ্ছু না খেয়ে একদম বাসার থেকে বের হয়েছো আমার ওই ভুলের জন্য। এই জন্য আসলে আমি তোমাকে যতক্ষণ না কাছে পাচ্ছি ততক্ষণ আসলে আমার শান্তি হচ্ছে না জানো। তুমি এরকম আমার উপর আর অভিমান করে থাকো না। দেখো, শাশুড়ি নিজে তার উপর তুমি রাগ করবা, বাড়িতে তোমার ছেলেও নিজে তার উপর রাগ করবা, বাড়িতে তো শুধু তুমি আর আমি। তো এখানে রাগের কি আছে? আমি ভুল করেছি, আমি তো তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর তুমি যেটার জন্য আমাকে মানে রাগ করছো বা অভিমান করে আসছো, আমি তো তোমাকে অলরেডি সেটা দিয়েই দিচ্ছি। কেন রে বাবা এরকম করো? আরে কত লাগবে তোমার মানে ছেলে যতদিন না আসবে কতদিন আমি তোমাকে চালিয়ে নেবো। দেখবো না শ্বশুরের কত মুরত, কিভাবে আমাকে চালিয়ে নেয়। হ্যাঁ। এইভাবে বলো না বৌমা, শোনো, পুরন চালে ভাতে পারে, কথাটা মাথায় রেখো। হ্যাঁ। হ্যাঁ, সে তো দেখবো নে কত তুমি, হ্যাঁ, কত ইয়ে করে পারো সেটা আমারও দেখেই ছাড়বো না। আর আমিও তো কম না, বোঝো না? আমার তো উম, ভালো কিছুই একটা দরকার, ওই যেমন তেমন ইয়ে দিয়ে হবে না। আর শোনো আব্বু, ওই তুমি সেদিন আমার ওখান থেকে ব্রাশওয়ালা নিয়ে গেছো কেন? আরে বাবা, ওইটা হাত দিয়ে নাড়ি চাড়ি দেখি আর বারবার তোমার কথাই মনে করি। কি বললে তুমি, হ্যাঁ? আব্বু, তুমি তুমি এইখানে যে দেখো আর আমার কথা মনে করো? আল্লাহ, তাহলে সরাসরি তো আমাকে বলতে পারতে। একটু ভাবে তুমি আমাকে চাইছো মনে মনে, কখনো প্রকাশ করোনি। আর হঠাৎ করে যদিও বললে সেটা আবার আমি কেনই বা এটা মনে করে বসলাম। আমার ভুল হয়েছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর কখনো হবে না। তো এটার কি মাপ জানো? তুমি মাপ জানলে বাইরে থেকে কিনে নিয়ে আসো, শহরে আসো না কোথায়? হ্যাঁ রে বাবা, আমি তো শহরেই আসছি। সকালের নাস্তাটা শহরে এসে পরেটা আর ডিম ভাজি খেয়ে এভাবে আসি। এখন তুমি বলছো, আমি ওইটা কিনে নিয়ে আসতেছি, 1 ডজন নিয়ে আসবো তোমার জন্য, বিভিন্ন রকম কালার দেখে আমার পছন্দ মতো নিয়ে এসে নিজ হাতে কিন্তু তোমার এটা পরায় দেখবো আমি কেমন লাগে তোমারে। সুযোগ দেবা তো? হ্যাঁ, সুযোগ দেব না মানে? অবশ্যই সুযোগ দেব। তোমার এত শখের জিনিস, আর তোমাকে যদি সুযোগ না দিই, তুমি নিজ হাতে পরিয়ে একদম ফেল করে তাকিয়ে দেখবা আমাকে দেখতে কেমন লাগে। যদি তোমার মন ভরে তাহলে একদম মজা করবা, সুন্দর করে জড়িয়ে ধরে আদর করবা। কতদিন এরকম করো না তুমি? আর আমিও তো এই একই অবস্থা, বুঝতে পারছো? আমার যে কি খুশি লাগতেছে আজকে, বিশ্বাস করো আব্বু। সত্যি মনে হচ্ছে আজকের দিনটা একদম নতুন। তুমি তাড়াতাড়ি চলে আসো কিন্তু। বৌমা, আসলে কি জানো, ওই আমার 2-3 বারে হবে না। মানে আমার যত দরকার হয় অতটাই দেবা, কিন্তু তুমি না করো না, বুঝছো? ও তাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো রেডি। আমি কখনো তোমাকে নিষেধ করবো না বাবা। তোমার যত খুশি, যেভাবে খুশি, তুমি যে কথা বলো, তুমি যা করতে বলো, আমি তোমার কথা মতো এখন থেকে উঠবো বসবো। এখন থেকে তোমার কথাই আমি শুনবো। তুমি চিৎকার টুপুর যেভাবে পারো, বুঝতে পারছো? হ্যাঁ, যেভাবে, আমার কোনো না নেই, কারণ আমি কি কম নাকি? তুমি আমার একদম যাতা করে ফেলবা। বুঝতে পারছো? আর শোনো, আজকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো তোমাকে। অনেক দিন তোমাকে আমি আসলে সেভাবে ভালো মন্দ খাওয়াইনি গো। ফ্রিজের থেকে দেখি গোসবাই করে রান্না করে খাবো আজকে দুজনে, তারপরে খুব আনন্দ হবে, চুটিয়ে মজা হবে। কে বউ, হ্যাঁ? আসো আমার সোনা জান। হ্যাঁ, এই তো চলে আসবো একটু পরেই। আল্লাহ মনে হয় এতদিন পরে আমার মুখটা তুলে তাকাইছে। আমার কপালটা মনে হয় ভালো। হাব্বু, তোমার কপাল তো অবশ্যই ভালো, কারণ তুমি আর আমি তো, আর তো আমার ফ্যামিলিতে কোনো সদস্যই নেই যেখানে কোনো সন্দেহ নেই, কোনো কিছু মনে করা নেই, একদম স্বাধীনভাবে চলবো। আর তুমি আর আমি চলতে চলতে
যদি কিছু হয়ে যাই হবে, কোনো সমস্যা নেই, আমি এটা নেবো তোমার কাছ থেকে, তুমি বিটে বানাই দিবে আমারে। না রে বাবা, তার আর দরকার নেই, একটু দেখে শুনে থাকলেই হবে। তা না হলে আমার ছেলেটা এসে আবার কৈফত চাইবে, তখন ও কৈফত দেবে কেটা? আচ্ছা শোনো, তোমার কৈফত টৈফত কিছু দেওয়া লাগবে না। আবু ওই আসার সময় ওই প্যাকেট নিয়ে এসে তো, ঘরে কিন্তু নাই। আবার ওই সাবধানের বাইন নাই, বোঝো না, একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো আমি। আব্বু, তুমি নিয়ে এসো। আর শোনো, ওই দুইটা একটা দিন যাওয়ার পরে তোমাকে যদি আমি আসলে মন থেকে ভালো করে খুশি করতে পারি, তুমি যদি আনন্দিত হও, তাহলে কিন্তু মাঝে মধ্যে আমাকে বেড়াইতে নিয়ে যেতে হবে। বিকেলে কোথাও একটু ঘুরতে টুরতে নিয়ে গেলে, আমাকে তো নিয়ে যাওয়ার মতো কোনো লোক নাই। আসলে বাড়িতে একভাবে পড়ে থাকতে ভালো লাগে না, কোথাও একটু ঘুরে ঘাড়া দেখতে মন চাই, প্রকৃতি দেখতে ইচ্ছা করে। তুমি কি ওকে নিয়ে যাবে কোথাও? আরে বাবা, এইভাবে বলছো কেন? তুমি চাইলে তো তোমাকে নিয়ে আমি কক্সবাজার চলে যেতে পারি। কারণ শুধু আমি তোমার অপেক্ষায় আছি। তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে পারো, তোমার ওই সুন্দর ব্যবহার দিয়ে যদি আমাকে মুগ্ধ করতে পারো, আমি তোমাকে কক্সবাজার নিয়ে যেয়ে 3 দিন 4 দিন থেকে আসবো। 10 20 50 হাজার টাকা খরচ করতে আমার কোনো দ্বিধা নেই। শুধু আমাকে তুমি খুশি করবা, আর কিচ্ছু লাগবে না তোমার। তুমি যাবা কোথায় আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। পাগল মেয়ে। আব্বু, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ও মাই গড, তাহলে তো দারুণ হবে। আরে, আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করবো তোমাকে দারুণ ভাবে মজা দেবো, খুব খুশি করব জানো। তুমি যাতে আমাকে নিয়ে বাইরে খুশি হয়ে ঘুরতে নিয়ে যাও। আমার জানো, শুধু বাইরের জগৎটা দেখতে ইচ্ছা করে। আর যদি কক্সবাজার নিয়ে যাও, তাহলে তো দারুণ হবে। ওখানেই ভালো একটা হোস্টেলে দুজন থাকবো, হ্যাঁ, দারুণ মজা হবে। ঘুরবো ফিরবো, আর তোমাকে ওখান থেকে খুশি করবো। হুম। তো তোমার যত খুশি, তোমার বান্দারে কি কম আছে? আমি আছি না? হ্যাঁ। আমার যে এখন কি ভালো লাগছে আব্বু তোমার এই কথাটা শুনে। কারণ ইতিপূর্বে তোমার ছেলেও কোনোদিন এইভাবে আমাকে বলেনি, কোথাও নিয়ে যেতেই চায় না। মনটা খুব খারাপ লাগে জানো। আবার এদিকে বাবা মার বাড়িতেও তো ঘন ঘন যাওয়া যায় না। ওই 3 মাস 4 মাস পরে গেলে মানুষেও ভালো বলে, তাদের কাছে গেলেও একটা সম্মান। আব্বু সত্যি, আমি তোমাকে আপ্রাণ চেষ্টা করব, দারুণ ভাবে তুমি মুগ্ধ হবে। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক খুশি করব। এখন থেকে নিয়মিত ভাবে আমি যেন তোমার পরিপূর্ণভাবে আমার প্রচেষ্টাই তোমার সেবা যত্ন করতে পারি। তুমি খুশি থাকলে আমি তো অনেক কিছু পাবো তোমার কাছ থেকে, বোঝো না? এটা এটা তো আমিও বুঝি। অবশ্যই, তাহলে কিন্তু আমাকে এই অল্প দিনের মধ্যে যেতে হবে। তারপর ওখানে গেলে তো আরো ভালো হবে তোমার আর আমার। আরে ওখানে তো কোনো দেখার লোকই থাকবে না। কত সুন্দর মাস্তি করবো, ঘুরবো ফিরবো। আর রাত হলে, সন্ধ্যা হলে, হ্যাঁ, দুজন একসাথে। হ্যাঁ। হ্যাঁ গো বৌমা, তাহলে আজকের থেকে কিন্তু নাই, দুজন এক রুমেই ঘুমাবো, ঠিক আছে? তো অনেক কথাই হলো, অনেক বকবকানি করছি। ও, রাখতে চাইছেন? তো ঠিক আছে, রাখেন। ওকে, বাই। তো বন্ধুরা, আমাদের সংলাপটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশাই। আল্লাহ হাফেজ। স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে, রেখা বলছো নাকি? হ্যাঁ স্যার, আমি রেখা বলছিলাম। আর স্যার, আপনি কি ওই ফাইলটা কমপ্লিট করছেন, যেটা আমি বড় স্যারকে দিতে বলছিলাম? এটার কাজ কতদূর করলেন, একটু বলেন তো স্যার। না না রেখা, এরকম তো কথা ছিল না তোমার সাথে। আমি তো তোমার ফাইল অবশ্যই কমপ্লিট করব এবং বড় স্যারকেও দিব। কিন্তু তোমার সাথে আমার যেটা কথা ছিল, সেটাকে কমপ্লিট করে নাও। তার মানে কি স্যার? তার মানে এই কাজটা করাইতে গেলে আপনাকে কিছু টাকা দিতে হবে, এই তো? আরে ধ্যাত, অসম্ভব। এখানে টাকার কথা আসবে কেন? আমি কি তোমাকে বলছিলাম কখনো যে আমাকে এই কাজের জন্য কোনো পারিশ্রমিক দিতে হবে? তুমি এটা ভুল বলছো। তোমার সঙ্গে আমার অন্য কথা মিট করা ছিল, যেটা কি তুমি আজকেই ভুলে গেলে? আর ভুলে গেলে তো হবে না, তাহলে তোমার কাজ হবে কেমন করে? এটা তুমি বোঝো না? তুমি একটু মনে করে দেখো, মনে করে দেখো। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি এখন। এতক্ষণে না আমি এটা বুঝলাম। কিন্তু স্যার, সেটা কবে কখন? তো আপনি নিশ্চিন্তে আমার কাজটা তো কমপ্লিট করেন। আপনি কি আমাকে একদম বিশ্বাস পাচ্ছেন না, নাকি অগ্রিম কোনো কিছু করতে হবে? হুম। না না রেখা, এখানে বিশ্বাস আর অবিশ্বাসের কথাই বা আসবে কেন? তোমার সঙ্গে আমার যেটা কথা ছিল, ব্যাস, আমি এটা পেয়ে গেলেই হয়ে গেল। তোমার কাজও হয়ে যাবে, সব কমপ্লিট হয়ে যাবে।
কিন্তু তার আগে আমি তোমার ফাইলে হাত দেব না। আগে তোমার সঙ্গে আমার যেটা কথা, সেটা আগে তুমি আমাকে বিশ্বাস করায় নাও। সেটা কখন কবে সেটা তুমি ঠিক করো। তাহলে কি স্যার আমার ওই ফাইলটা ওখানে আটকে থাকবে, আমার কোনো কাজ হবেই না? কি তোমাকে কখনো এভাবে বলছি? না স্যার, আপনার ব্যবহারে আমাকে এই কথা আজ বলতে হচ্ছে, কারণ আপনি তো আমাকে ভরসা পাচ্ছেন না। একটু আমাকে বিশ্বাস করেন। আমার যে ওই ফাইলটা বড় স্যারের হাতে না পৌঁছালে আমার খুবই সমস্যা হয়ে যাবে, এটা আপনি বোঝেন না কেন স্যার? এই জন্য বলছি আমাকে আমার উপরে কাজটা রাখুন। আপনার সব কথাই আমি মানবো, কিন্তু আমার কাজটা আগে করে দিন স্যার। সময় একদম কম। আপনি আমার উপরে কাজটা রাখুন স্যার। সে না হয় রাখলাম, কিন্তু আমার কি হবে? আমি তো এই সপ্তাহের মধ্যে তোমার ফাইলটা কমপ্লিট করে বড় স্যারের হাতে আমি ফাইলটা জমা দেবো এবং তোমার কাজও হয়ে যাবে। কিন্তু আমি যেটা বলছি সেটা কবে কখন তুমি একটা ডেট দাও আমাকে। তা না হলে তো হবে না। আমি অযথায় এত কিসের উপর মানে এত ভরসা করে বসে থাকবো? হুম। দেখো, পূর্বে যতগুলো আমি এই ধরনের কাজ করেছি, তাদের কাছ থেকে আমি তো কোনো অর্থ করি নেই নাই। সবার কাছ থেকেই তোমার মতো এরকম মনে করো ইয়েতে পার্সোনালে সময় তারা দিছে এবং কাজ হয়ে গেছে। যেটা তুমি করতে যাচ্ছ না কেন? এত ইনিয়ে বিনিয়ে না বলে আমাকে সঠিক একটা ডেট জানায় দাও, তাহলেই হবে। স্যার, এই সপ্তাহের মধ্যে ঢাকা থেকে আমার হাজবেন্ড বাড়িতে আসতেছে। এই সপ্তাহের মধ্যে আমি আপনার সঙ্গে কোনো কথাই বলতে পারবো না। ও এসে 2-4 দিন থাকবে, যে কয়দিনও ছুটি আছে। ওর ছুটি শেষ হয়ে গেলে ও তখন আবার ওর অফিসে চাকরির জন্য সে ঢাকা চলে যাবে আবার। তারপরে আমি আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করে না হয় ব্যাপারটা মিট করব। তার আগে তো আমি আদৌ পারছি না স্যার, সম্ভবই হচ্ছে না। আপনিই বলুন স্যার, এটা কি সম্ভব হয়? মানে সবকিছুর জন্য একটা প্রস্তুতির ব্যাপার আছে। আর আপনি ঝট করে বললেন আর হয়ে গেল, তা তো হয় না। এখানে আমারও একটা প্রস্তুতির ব্যাপার আছে, আর মানসিকতারও ব্যাপার আছে, যেটা আসলে হ্যাঁ, মানে আমার হাজবেন্ডও তো অনেকদিন পরে বাড়ি আসছে। তো বোঝেনি তো স্যার, মানে তাকে তো ঠিকঠাক মতো আপ্যায়ন করে বিদায় করতে হবে। তারপরে না হয় আমি গেলাম। এই জন্য স্যার আমি এত মানে আগতে মিনতি আপনার কাছে করছি স্যার। একটু সময় নিন, ধৈর্য ধরুন। আমি কথা দিলাম, আপনার কথা আমি রাখবো, কখনো মিস করব না। আপনি নির্ভয়ে কাজটা করে ফেলেন। আমার খুবই যে লাগবেই স্যার। আচ্ছা রেখা, তোমার হাজবেন্ড কতদিন পর পর বাড়িতে আসে? প্রতি 2 মাস পর পর বাড়িতে আসে স্যার। আর সে যখন আসে একদম অল্প সময় হাতে নিয়ে আসে। মাত্র 2 থেকে 3 দিন সময় বাড়িতে ছুটি কাটায়। আর এই সময়টুকু তো স্যার তাকে তো আসলে এতদিন পর যখন আসে, তাকে মনের মাধুর্য দিয়ে আপ্যায়ন না করলে তো হয় না। বোঝেনি তো স্যার। এই জন্য বলছি আমারও তো একটা প্রস্তুতি আছে। এই জন্য আপনি একটু আমাকে সময় দিন। ও চলে গেলে তারপরে আপনার ব্যাপারটা আমি দেখছি। দেখো রেখা, তোমাদের মতো মেয়েদের আমি আসলে একটু কম বিশ্বাস করি। কারণ তোমাদের কাজ হয়ে গেলে পরে আর কথা দিয়ে কথা রাখো না। এই জন্য আর কি ভরসাটা একটু কম পাচ্ছি। আসলে তোমরা একটু অচিলা খোঁজো তো, এই আর কি। তাছাড়া কিছু না। না স্যার, আপনি এটা কি বলেন? এরকম হবে কেন? আসলে ব্যাপারটা হয়েছে স্যার, ও আসলে পারে, ও তো যখন 3 দিন থেকে আবার চলে যায়, তারপরে তো আমি স্যার একদম অসুস্থ হয়ে যাই, বোঝেনি তো। এতদিন পরে যখন আসে, তো কি কেমন হয় আপনি তো ভালোই বোঝেন। এই জন্য বলছিলাম স্যার, একটু সময় দেবেন আমাকে। বেশি সময় না স্যার, 1 সপ্তাহ সময় দেন। তারপরে আমি সবই কথা দিলাম, সবই হবে। আমার নিশ্চিন্তে কাজটা করুন স্যার। আর বেশি কিছু আমি আপনাকে রিকোয়েস্ট করব না স্যার। মানে বেশি বলা হয়ে যাচ্ছে। এরকম করেন না স্যার, আর সবাইকে একরকম ভাবেন না। আমাকে একটু বিশ্বাস করুন। এত জুলুম করেন না। জুলুম করবেন কেন স্যার? আমি কি আপনার একদম অপরিচিতা যে এরকম আচরণ করছেন আমার সঙ্গে? আপনি আমার কাজটা করুন তো। আমি তো কথা দিলাম। আপনি বোঝেন না স্যার? আরে রেখা, তুমি কি আমার উপর একদম রেগে যাচ্ছ? না স্যার, এটা রাগের কথা হবে কেন? যেটা সত্য সেটাই বলছি। এসে আর কি বলবো স্যার? আপনাকে তো আমি বলছি যে, আর আমার এই ফাইলটা স্যারের হাতে পৌঁছে গেলে, আমার এটা যদি কনফার্ম হয়ে যায়, আমার জবটা যদি কনফার্ম হয়ে যায়, তাহলে তো স্যার আপনার জন্য আরও কিছু রেসিপি আছে যেগুলো আপনাকে আমি পরবর্তীতে গিফট করব। সেটা তো আমি মুখের মধ্যে রাখছি, বলতেছি না।
কিন্তু তার আগেই যখন আপনি এত তাড়াহুড়ো করছেন স্যার, এটা তো আসলে তাড়াহুড়ার কাজ না। একটা মন মানসিকতা এবং প্রস্তুতি ব্যাপার স্যাপার আছে। এই জন্য বললাম আর কি স্যার, আপনি আমাকে ভুল বুঝেন না। ও রেখা, আমি যদি তোমাকে তোমার এই চাকরির ব্যাপারে যদি অগ্রিম কোনো কিছু বলতাম যে আমাকে এভাবে পেমেন্ট করতে হবে, তাহলে কি বিষয়টা অন্যরকম দাঁড়াতো না? আমি তো একদম তোমার কাছে সেটা চাইছি না। আমি আসলে তোমার কাছে যেটা আপত্তি করছি সেটা তো তুমি স্বীকার হইছো। আর এটা খুব সহজে আমি পেয়ে গেলেই তো আর কোনো কথাই থাকে না। তো ঠিক আছে, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো 1 সপ্তাহ পরে ঠিক আমার সঙ্গে তুমি সময় দিচ্ছ। তুমি আগে তোমার হাজবেন্ডকে বিদায় করে নাও, তারপরে তোমার সঙ্গে আমার কথা হবে। আর এর মধ্যে তোমার ফাইল কমপ্লিট করে স্যারের হাতে জমা দেবো এবং তোমার কাজ হয়ে যাবে। তুমি নিশ্চিত থাকো, তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে। এটা আমি কথা দিলাম। কারণ আমরা যার উপরে একটু চেষ্টা করি না, তারটা একদম সাকসেস হয়ে যায়। সে ফেল করে না। আশা করি তুমিও করবে না, তোমারটা হয়ে যাবে। আর আমার জন্য তুমি কি এমন গিফট রাখছো সেটাও আমি একটু দেখতে চাই। আমি তোমার কাছে বেশি কিছু চাই না, জাস্ট শুধু তোমার কাছ থেকে একটু সময় চেয়েছিলাম, মূল্যবান সময় তুমি আমাকে একটু গিফট করলেই হবে। এই আর কি, তাছাড়া কিছু না। বুঝতেই তো পারছো ব্যাপারটা, নাকি বোঝো নাই? বুঝতে পারছি স্যার, আমি তো অবশ্যই বুঝতে পারছি। আমি তো জানি যে বস সবই পারে। আর এই জন্যই তো আপনার কাছে এত আকতিমিকতি করছি স্যার। আপনি আমার কাজটা করুন। আপনার লাগবে কত? হুম, আপনাকে সব দেওয়া হবে। আপনার মনের সব আশা পূরণ করব। তবে আমার কাজটা আগে করে নেন আপনি। আমার চাকরিটা হয়ে গেলে দেখেন আমি খুশিতে খুশিতে আপনাকে অনেকবার খুশি করব। যেটা আমি আপনাকে আজকে কথা দিলাম। তো ঠিক আছে স্যার, আমি আর বেশি কিছু বলতে চাইছি না। ফোনটা আমি এখন রাখতেছি। তবে আপনি খুব দ্রুত আমার কাজটা কমপ্লিট করেন। আর আমি আগামী সপ্তাহে আপনাকে স্যার ফোন করলে বিস্তারিত আপনাকে জানাই দেব কখন কি করতে হবে না হবে। তো ওকে স্যার, রাখতেছি। ঠিক আছে, ভালো থেকো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছাবে। ধন্যবাদ।